الرحمن الرحيم. আচ্ছা, আমাদের এখন নিউরো মার্কেটিং এর সাথে আপনার নর্মাল মার্কেটিং বা ব্র্যান্ডিং এগুলোর সাথে লিঙ্কটা কি? এটা আসলে লিঙ্কটা বলতে নিউরো মার্কেটিং এর সবকিছুর সাথে জড়িত। এটা যখন মার্কেটিং এর সাথে বলছি তখন আমরা বলছি নিউরো মার্কেটিং, আমরা যদি এইচআর এর সাথে কখনো বলি তখন আমরা বলছি সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট, আমরা যখন প্রফেশনের সাথে ম্যাচ করছি তখন বলছি নিউরো মানে প্রফেশনাল, মানে আপনার প্রোফাইল অনুসারে, পার্সোনাল প্রোফাইল অনুসারে আপনার কোন ধরনের প্রফেশন হওয়া উচিত। আমরা যখন সাইকোলজিতে পড়ছি তখন এটা এক ধরনের হচ্ছে, আমরা যখন সফট স্কিলে পড়ছি তখন আমরা বলছি এনএলপি, নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং। দিন শেষে হলো এটা একটা হিউম্যান বিহেভিয়ার। এন্ড অফ দ্য ডে নিউরো, নিউরো বলতে আপনারা বুঝি সায়েন্স, মানে আমাদের যে ব্রেইনের থিঙ্কিং, কগনিটিভ প্যাটার্ন থেকে শুরু করে সবকিছু মিলে যে জিনিসটা কাজ করে ওটাকে বলি নিউরো। ওই নিউরোটাকে মার্কেটিং এ কিভাবে ইউজ করে। আজকে এই সন্ধ্যায় আমাকে, বিকালের দিকে বোধ হয় নাকি সন্ধ্যার দিকে আমাকে কোর্সটা যিনি কোঅর্ডিনেট করছেন সঞ্জিদা, উনি আমাকে দেখি মেসেজ করলেন। উনি জানতে চাইলেন মানে মার্কেটিং এর বোধহয় কি ওনার সাথে কন্ট্যাক্ট করেছে, মানে ওনাদের জন্য এটা এই কোর্সটা জয়েন করলে উপকার হবে কিনা, বা এটা ওনারা করলে হবে কিনা, কি ধরনের কোর্স। তাহলে আমি ওনাকে বললাম কি জয়েন করতে পারেন, ফ্রি সেশন, সমস্যা তো নাই, ওনারা জয়েন করুক, নিজেরাই দেখবে। কারণটা হচ্ছে ব্র্যান্ডিং একটা পার্ট, আপনি কিভাবে ব্র্যান্ড বিল্ড করবেন, ব্র্যান্ডটা কিভাবে গুছাবেন, সামনে কি হবে, ব্র্যান্ড নিয়ে কিভাবে কাজ করবেন, হচ্ছে একটা পার্ট। ওই পার্টের একটা পার্ট নিউরো মার্কেটিং, যে পার্টটা আমরা সরাসরি নর্মালি কাজ করি না, অবচেতন ভাবে কাজ করি। অথবা ওই পার্টে আমাদেরকে বাংলাদেশে গাইড করে কিছু এজেন্সি, কিন্তু বাংলাদেশে এখনো নিউরো মার্কেটিং এজেন্সি নাই। শুধু যারা নিউরো মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করে, যেগুলো আছে আপনার পাশ্চাত্য দেশে আছে, কোকা কোলা সরাসরি নিউরো মার্কেটিং এজেন্সির সাথে কাজ করছে, কারণ ওরা জানতে চায় আমি যে এখন আমি যে ব্র্যান্ডটা করলাম, হ্যাঁ আমরাও জানি রেড কালারের ব্র্যান্ড চোখে বেশি পড়ে, ইয়েলো কালার চোখে বেশি পড়ে। আমরা দেখেছি ম্যাকডোনাল্ড, ওরা ওদের টোটাল মানে আপনার এটা কিভাবে করেছে, এমটাকে ইয়েলো করেছে, ব্যাক এন্ডের রেড দিয়েছে, তার কারণটা চোখে পড়ার জন্য। আমিও করলাম কি, এখন আমার একটা ডিজাইন করলাম এরকম রেড এবং ইয়েলো দিয়ে, চোখে পড়বে ঠিক আছে, কিন্তু চোখে পড়লেই কি হবে, আরো তো কিছু ইস্যু আসে। ওই কিছু ইস্যুর কিছু পার্ট হচ্ছে ব্র্যান্ডিং এর ইস্যু, কিছু পার্ট হচ্ছে নিউরো মার্কেটিং এর ইস্যু। এক্সাম্পল, আমরা যেটা জানি পিঙ্ক মেয়েদের কালার জেনারেলি, আর ব্লু ছেলেদের কালার। কিন্তু 1930 সাল পর্যন্ত ইউএসএ তে ছিল উল্টা, পিঙ্ক ছিল ছেলেদের কালার, ব্লু ছিল মেয়েদের কালার। কিন্তু এই যে চেঞ্জ গুলো হয় এগুলো কিসের জন্য, কিছু জায়গায় থিঙ্কিং প্যাটার্ন, কিছু জায়গায় সোশ্যাল ইস্যু, কিছু জায়গায় চারপাশের ইস্যু, সবকিছু মিলে হয়। দ্য ফান্ডামেন্টাল অফ নিউরো মার্কেটিং আমরা আজকে আসলে জাস্ট সিম্পল কিছু জিনিস দেখবো। এই সিম্পল জিনিসগুলোতে আমরা একটা আইডিয়া পাবো নিউরো মার্কেটিংটা কি, কিভাবে কাজ করে এবং কিভাবে হয়। আর কোর্স শুরুর আগে আমরা একটু সামান্য একটা মিনিট আমাদের সম্পর্কে বলি। আমরা এফমা, একাডেমি ফাইন্যান্স ম্যানেজমেন্ট, আমাদের আমরা আসলে 5-6 জন মিলে কাজটা করি। আমাদের 6টা দেশে ইনস্টিটিউটটা কাজ করে। বাংলাদেশ পার্টটা আমি দেখি। বাংলাদেশে আমরা 2018 থেকে কাজ করছি। আমরা বেসিক্যালি প্রফেশনাল সার্টিফিকেশন নিয়ে কাজ করি, আপনার এইচআর সার্টিফিকেশন, ফাইন্যান্সের সার্টিফিকেশন, অ্যাকাউন্টিং সার্টিফিকেশন, ইন্টারনাল অডিটের সার্টিফিকেশন, এই পার্টগুলো নিয়ে কাজ করি। আর এই বছর 2024-এ আমরা একটা নতুন ভাবে, আমাদের জাস্ট সেপ্টেম্বর মাসে আমাদের সাথে দুটো ইউনিভার্সিটির কন্ট্যাক্ট হয়েছে, একটা ইউরোপের একটা ইউএসএ, যেখান থেকে আমরা আমাদের অডিয়েন্সের জন্য ডিবিএ, এমবিএ এবং এমবিএ টপ আপ, যেটা ইন্টারেস্টিং একটা টপিক, ওটা নিয়ে আমরা কাজ করছি। একটা হচ্ছে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া, আর একটা হচ্ছে ডগলাস বিজনেস স্কুল। আর আজকে আমরা যে নিউরো মার্কেটিংটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে এমবিএ টপ আপ প্রোগ্রামের একটা ক্লাস, যেটার নাম হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট। আমরা প্রথমে একটা অ্যাড দেখি, অ্যাড গুলো আপনারাও দেখেছেন, আপনারাও জানেন, নতুন কিছু নেই, তবুও অ্যাড গুলো দেখি। আমি একটু আমার ভিডিওটা অফ করে নেন, আমি আবার দেখতে পাই না এখন কিছু। আমরা আগে অ্যাডটা দেখি, তারপর আমি আলাপ করছি একটা। তুমি ছাড়া আমি যেন আমি নই, অন্য মানুষ করো, সৌরভে অনুভবে তুমি, তুমি আছো তাই প্রতিদিন পূর্ণতা পাই। Cute romance telecom partner. আচ্ছা, এটা অ্যাডটা কতক্ষণের ছিল, একটা ইন টোটাল ছিল আপনার ম্যাক্সিমাম 30 সেকেন্ড। অ্যাড গুলো কখনকার, যখন আমি আমার এসএসসি হচ্ছে 93-তে, ওই হিসেবে আপনার হয়তো একটু বুঝতে পারেন, আমরা যখন 93-তে এসএসসি করি 1990 সালের দিক থেকে বাংলাদেশের অ্যাড গুলো এখন যেটা দেখালাম এই ধরনের অ্যাড গুলো আসা শুরু করে। এই অ্যাড গুলো বৈশিষ্ট্য হচ্ছে, অ্যাড গুলোতে ইয়াং চ্যাপ, আপনার এই যে যারা করেছে, আমার নামগুলো জানি না, একটা তো ফয়সাল, সম্ভবত ফয়সাল ভাইয়ের সাথে পরিচয় ছিল এক সময়। তো এখন
উনাদের উনার মানে একটা বাঞ্চ অফ গ্রুপ এসেছিল যারা ইয়াং, একদম ইয়াং। উনারা এসে কি করতেন, উনারা একটু ইয়াং চ্যাপ, একটা সুমধুর একটু সাউন্ড দিল, আইয়ুব বাচ্চুরা যারা ব্যান্ডে, ওরা মিউজিক গুলো দেওয়া শুরু করলো। এবং টোটাল অ্যাড এর চেঞ্জেসটা আনছিল আপনার আফজাল আফজাল হোসেন। আফজাল, এবং ওই অ্যাড গুলো খুব হিট করা শুরু করলো। এর আগের অ্যাড কি ছিল, জাস্ট 90-র আগে, 88 সাল 89, তখনকার অ্যাড গুলো ছিল একটু আহ আফজালের এই অ্যাড গুলো কিন্তু জিঙ্গেল বেস, এবং এই জিঙ্গেলটা এখানে যিনি গান করেছে ওনার নাম ছিল সুমনা হক, এবং উনি একচেটিয়া জিঙ্গেলে অ্যাড করতেন, একচেটিয়া। এরপরে ধরেন আপনার এর আগে কি ছিল, এর আগের অ্যাড গুলো ছিল অনেক দূর একদম স্ট্রেট কাট আর কি, আপনি সোজা কিনুন এই টাইপের কিনুন। ওইখান থেকে ওরা অ্যাডটাকে একটু ঘুরে আনলো এবং এটা মার্কেটে হিট করলো। কিন্তু এই 90 থেকে 2000 কত বলবো 2 3 4 সাল পর্যন্ত অ্যাড গুলো কিন্তু এটাই ছিল, একচেটিয়া মার্কেটে। তখন আফজাল হোসেন, আফজাল হোসেনের অ্যাড মানে হিট, সুপার হিট। কেন, আফজাল হোসেনের অ্যাড গুলো হচ্ছে ইয়াং চ্যাপদের নিয়ে এভাবে একটু নাচা গানা হবে, হাসি ঠাট্টা হবে, মজা হবে, ফান হবে, এই টাইপের পার্ট। 2002 সালে এসে হঠাৎ করে একটা নতুন টাইপের আসলো। 2002 সালে এসে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রিতে মাল্টি ন্যাশনাল কিছু কোম্পানি এন্ট্রি নিল, ইউনিলিভার ছাড়া। ইউনিলিভার কি করতো, ইউনিলিভার অ্যাড গুলো করে আনতো ইন্ডিয়া থেকে। ওরা ইন্ডিয়া বা দেশের বাইরের অ্যাড গুলো সরাসরি আনতো। সরাসরি আনার পর আপনার এশিয়াটিকের কাছে দিত। এশিয়াটিক ওখানে বাংলা ওয়ার্ড গুলো জাস্ট মিউজিক টিউজিক সবগুলো বাংলা বসিয়ে দিয়ে টিভিতে সরাসরি অ্যাড গুলো চালিয়ে দিত। মানে রেদার দেন বাংলাদেশে যতটুকু না ওনারা কাজ করতেন তার থেকে বেশি বাহিরের থেকে চাপিয়ে দেওয়া মার্কেটিং পার্টটা নিয়ে ওরা কাজ করতেন, এন্ড দে ওয়ার সাকসেসফুল। কারণ মোর এন্ড অফ দ্য টাইম ইন্ডিয়া বাংলাদেশের সাইকোলজিতে অনেক দূর কাছাকাছি, একদম সেম না, কাছাকাছি, আমি ওটা বলতে চাচ্ছি। কিন্তু যখন ফার্স্ট টাইম বাংলাদেশে 2000 সাল থেকে জনপ্রিয় হওয়া শুরু করলো কি মোবাইল ফোন, ফার্স্টে কি আসলো, সিটিসেল। মোবাইল ফোনের মধ্যে সিটিসেল আসছে, একদম লোকাল কোম্পানি, ওরা সিংটেলের সাথে আসছে, যেটাই হোক, কিন্তু এন্ড অফ দ্য সিটিসেল আসলো। এবং সিটিসেলের টার্গেট গ্রুপ কারা চলে গেল, অনেক এক্সপেন্সিভ হাই পশ, একদম যারা ভালো কাজ করতে হবে। কারণ ওই সময় সেই 96 97 সালে আপনার 40,000 50,000 টাকার একটা ফোন সেট, যেটা বর্তমান টাকায় 1996 সালে 50,000 টাকা ফোন সেট মানে এখনকার হিসেবে হয়তো কয়েক লক্ষ টাকা। মানে 1 লাখ 2 লাখ 3 লাখ না, কয়েক লক্ষ টাকা হবে। ভাই এখানে স্ক্রিনে আচরটা কোথায় যেন একটা বন্ধ করা যায়, এনোটেট, এটা ক্লিন করতে পারবো কিন্তু, ক্লিয়ার অল ড্রয়িংস, ওকে। এখন ওটা তো ছিল মানে আপনার ওরা যখন সিটি সেল আসলো, এবং সিটি সেল ওরাও প্রথমে অ্যাড এর একটা বৈচিত্র্য আনা শুরু করলো। ওরা কি ধরনের বৈচিত্র্য আনলো আমরা একটু দেখি। যেখানে নর্মালি সিটি সেল কিনুন, সিটি সেলের ফোন খুব ভালো, আমরা একটা কথা বললাম সিটি সেল খুব ভালো, এই ধরনের কথা না বলে সিটি সেল একটা নতুন টাইপের একটা নতুন টার্ম আনলো। কি টার্ম আনলো সিটি সেল, এখানে কি মেসেজ শো করছে, ওকে। সিটি সেলের আমরা একটা অ্যাড দেখি এর পরপরই, মানে এই অ্যাডটার পরপরই কিছুদিনের মধ্যে সিটি সেল কি অ্যাড দিল 2002 3 4 ওইসব সময় থেকে। এবার চলো পালিয়ে যাই। দূরে, বহু দূরে, একদম নেটওয়ার্কের বাইরে। ছেড়ে যাব না। এত বড় শহর আমার মেয়েকে নিয়ে পরবর্তীকার ওদের রক্ষা করো। থামুন, আপনার মেয়ে যত নষ্টের গোড়া। পালিয়ে যা বাবা, পালিয়ে যা। পালিয়ে যাচ্ছি দোস্ত, একদম নেটওয়ার্কের বাইরে। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। দস্তগীর, তোমার দোস্ত কোথায়? তুমি বৃষ্টির মেঘ, আমি রংধনু। না রে দোস্ত, এখনো নেটওয়ার্কের বাইরে যেতে পারিনি। তুমি গন্ধের ফুল, আমি কারেন্ট। কি বেশি দূরে যাসনি? কথায় তো স্পষ্ট কেন? আমি তো মংলায়। এত দূর। একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। আমি তোমাকে যেতে দেব না। না না, দোহাই আপনার, আপনি যাবেন না। হ্যালো, চালো, তুমিও চালো, অনেক হয়েছে, এবার ঘরে চলো। সিটিসেল নেটওয়ার্ক চলছে সগৌরবে সারা দেশে, আরো বিস্তৃত, আরো উন্নত প্রযুক্তি নিয়ে সিটিসেল এবং বাংলাদেশ একই বাঁধনে। এবার পালাবে কোথায়? এবার দেখেন আপনার এই অ্যাডটা কতক্ষণ। আগের অ্যাড গুলো ছিল 30 সেকেন্ড ম্যাক্সিমাম, তখন চ্যানেল ছিল একটা বিটিভি,
বিটিভি ওই আমলে, বিটিভি এখনো বোধহয় 1 মিনিটের অ্যাড 1 লক্ষ টাকার উপরে চার্জ করে। আর আপনি কিছু টিভি আছে যারা 2,000 টাকা দিলেও 1 মিনিটের একটা অ্যাড দেখায়, জাস্ট আমি ডিফারেন্সটা বোঝার জন্য। আর ওই সময় সিটি সেল দেখেন এই অ্যাডটা আনলো, এই অ্যাডটার টোটাল ডিউরেশন ছিল 1 মিনিট 30 সেকেন্ড। কেন 1 মিনিট 30 সেকেন্ড? কারণ এই অ্যাড এর মাধ্যমে ওরা ফার্স্ট টাইম একটা স্টোরি টাইপের নিয়ে আসলো, এবং স্টোরির টার্গেট গ্রুপটাকে হুইজ দ্য টিজি, এখানে টার্গেট গ্রুপ তো হচ্ছে ইয়াং। যদিও আমি একটু আগে বলছিলাম সিটি সেল যখন ফার্স্ট লঞ্চ করলো 96 সালে, তখন ওদের টার্গেট গ্রুপ কিন্তু কোনোভাবে ইয়াং চ্যাপ ছিল না। ওদের টার্গেট গ্রুপ ছিল কিন্তু যারা একদম ধনী বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। 50,000 টাকার ফোন সেট সবাই কিনতে পারে না। মিনিট কয় টাকা ছিল আই ডোন্ট নো, মানে আমি তখন দেখেছি কিন্তু কখনো এ করিনি। ইভেন আমি 2002 সালে তখনও কিন্তু 1 মিনিট 60 টাকা, মানে আমরাও কল করতাম 1 মিনিট 60 টাকা। এবং চিটাগাং এ ফার্স্ট টাইম, চিটাগাং বেস ছিল যেহেতু, একটেল বলে একটা কোম্পানি আসলো। একটেল ফার্স্ট টাইম দিল 1 মিনিট 60 টাকা, বাট 30 সেকেন্ডের একটা পালস আছে। ইফ ইউ কমপ্লিট উইদিন 30 সেকেন্ড ইট উইল চার্জ 3 টাকা 50 পয়সা। আপনি দেখবেন চিটাগাং এ একদম এক চাটে, ইভেন আমার নিজেরও, আমাদের সবার প্রথম ফোন নাম্বার কিন্তু রবি, মানে একটেল, তখন একটেল ছিল, একে খানের একটেল। তার কারণ হচ্ছে 30 সেকেন্ডের পালসটা। ইনকামিং এ টিএনটি থেকে ইনকামিং আবার টাকা কাটতো মিনিট 2 টাকা। আবার পরবর্তীতে দিল এটা 1 মিনিটের মধ্যে যদি কেউ শেষ করতে পারে কথা উইদিন মিনিট, তাহলে এটা চার্জ কাটা হবে না। তখন আমরা করতাম কি, ঘড়ি ধরে থাকতাম, কোনোভাবে যখন 55 56 সেকেন্ড হচ্ছে দিতাম রেটে। মানে এটা হচ্ছে, ওটা একটা যুগ ছিল, ওয়ান্স আপন এ টাইম, বেশি বছর আগে না, যদিও মাত্র 2004-05 সালের কথা বলছি আর কি, তখনই এই অবস্থা ছিল। এখন যখন এই যে চেঞ্জ গুলো আসছে, এই চেঞ্জ গুলোর পেছনে কারণটা কি? প্রাথমিক ব্যাপার, আমি কিন্তু এখানে এখনো নিউরো মার্কেটিং সরাসরি ঢুকে নেই, কিন্তু চেঞ্জেস গুলো আসা শুরু হয়েছে। চেঞ্জেস গুলো কেন আসছে? প্রথম চেঞ্জটা, প্রথম যখন অ্যাড গুলো আনলো আফজল হোসেন, তখন আমরা ওয়ান চ্যানেল টিভি দেখতাম, বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, আর কোনো চ্যানেল নাই পৃথিবীতে। এখন এই বাংলাদেশ টেলিভিশন যখন চ্যানেল দেখলাম, বাংলাদেশ টেলিভিশন আমাদের গ্লোবাল কোনো কম্পিটিশন আমরা পাইনি। আপনার প্রথম 96 এর দিকে ডিশ কিন্তু আসছে 92 91 এর দিকে, কিন্তু ডিশটা স্প্রেড হলো বাংলাদেশে 96 এর দিকে, ঘরে ঘরে ডিশের লাইন। যখন ঘরে ঘরে ডিশের লাইন হলো, আমাদের কিন্তু বিভিন্ন রকম চ্যানেল ঢোকা শুরু হলো, স্পোর্টস এর চ্যানেল, গানের চ্যানেল, এমটিভি দেখাচ্ছে, আপনার হিন্দি চ্যানেল, পার্শ্ববর্তী কলকাতার অনেকগুলো চ্যানেল, ডিডি বলে অনেকগুলো চ্যানেল, অনেকগুলো মুভি। আবার ডিশে ইয়ে চালায়, তোরা তখন সিডি চালায় দিত, আপনার লেটেস্ট মুভি, লেটেস্ট কোনো কিছু হলে, মানে সবকিছু মিলে একটা হঠাৎ করে পৃথিবী কেমন যেন চেঞ্জ হয়ে গেল। এই চেঞ্জের সময় এই ধরনের অ্যাড গুলো সব করা শুরু করলো, তখন মোস্তফা সরোয়ার ফারুকী গ্রুপটা, ওরা ওরা তখন নাটক থেকে শুরু করে সব চেঞ্জ করে ফেললো। নাটকে আমাদের প্রমিত ভাষা বলে একটা ভাষা ছিল সব সময়। হুমায়ুন আহমেদের প্রথমবার আঞ্চলিকতা এনেছিলেন, হুমায়ুন আহমেদের নাটকে ফার্স্ট টাইম মুখের ভাষাটা আঞ্চলিকতা এনেছিলেন, এবং উনি আনার পরে যে কারণে উনার নাটকগুলো সুপার হিট হয়েছিল। কিন্তু ওই সময়তে হুমায়ুন আহমেদেরটাও কিন্তু ভদ্র ভাষাটাই ছিল, ঘরের ভাষাটা ছিল। ওরা ফার্স্ট টাইম ইয়াং চেপের ভাষা, বসবা খাবা যাবা করবা, এই কথাগুলো হুমায়ুন আহমেদ কখনো ইউজ করে নাই, কোনো নাটক ইউজ করে নাই। ফার্স্ট টাইম মোস্তফা সরোয়ার ফারুকের এই গ্রুপটাই নাটক এই ওয়ার্ড গুলো আনা শুরু করলো, এবং ইট বিকাম হিট, এটা হিট করা শুরু হলো। একই সাথে আপনার লোকজনের মাইন্ডসেট চেঞ্জ হওয়া শুরু হলো, জেনারেশন চেঞ্জ হওয়া শুরু হলো। তাহলে এখানে দেখেন আমাদের কি কি জিনিস আসছে। একটা হচ্ছে আমার সামাজিকতা চেঞ্জ হয়েছে, আমার পারিপার্শ্বিক পরিস্থিতি চেঞ্জ হয়েছে, আমাদের জেনারেশন থিঙ্কিং চেঞ্জ হয়েছে। মানে আমাদের 2000 সালের দিকে বা 2002 বা 4 সালে যেই ছেলেটার জন্ম হয়েছে 1994 বা 1990 সাল, ওর বয়স তখন 14 বছর। যে ছেলেটার জন্ম হয়েছে 1988 85 86, ওর বয়স তখন 18 বছর। তাহলে 86 এর যে ছেলেটার জন্ম এবং 76 এর যে ছেলেটার জন্ম, এই দুজনের মাইন্ডসেট কিন্তু আকাশ পাতাল চেঞ্জ। যে ছেলেটা 76 এর জন্ম, ও কিন্তু ওই বাংলাদেশ টেলিভিশন দেখে, ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি দেখে বড় হয়েছে। ও যখন ম্যাচিউর 18 বছর 20 বছর বয়স, তখন ওর সামনে কিন্তু দুনিয়া তো ওপেন হলো। আর ওই ছেলেটা যখন ছোট, ওই 4 5 বা ওই বয়সে, ওর কাছে কিন্তু দুনিয়াটা ওপেন হয়ে গেছে। তাহলে এই যে চেঞ্জেস গুলো শুরু হলো, এক সময় যে শুধু অ্যাড করা, অ্যাডটার কনসেপ্টটা কি ছিল, প্রোডাক্ট, আমরা কি জানি অ্যাডভার্টাইজমেন্টের এন্ড অফ দ্য উদ্দেশ্যটা কি? আপনি যেখানে যাবেন, ধরেন কোকা কোলা কোকা কোলা কোকা কোলা, আপনি বাইরে একটা দোকানে গেলেন, চার দোকানে, চার দোকানে দেখবেন একটা কোকা কোলা লিখে একটা অ্যাড লাগায় রাখে। আপনি গেলেন একটা টঙের দোকানে, একটু ভালো টঙের দোকান, ওইখানে দেখবেন হারুন টি স্টল, দুই এক পাশে কোকা কোলার একটা একটা সাইনবোর্ড লাগানো, বড় বড় বিল বোর্ড পাইলেন যেখানে কোকা কোলার বড় বড় লাইট, নিয়ন লাইট এভাবে চিকচাক চিকচাক করছে। কোকা কোলার নামটা আমরা জানি, তারপরও কেন এভাবে সারাক্ষণ চলে? এটা না, এটার কারণটা খুব সিম্পল, এটাও কিন্তু নিউরো মার্কেটিং এর পার্ট। এটা হচ্ছে যখন কন্টিনিউয়াস আপনার চোখের সামনে একটা জিনিস করছে করছে করছে, আপনি পছন্দ করেন বা না করেন,
একসময় আপনার মাথায় নামটা ঢুকে যায়। আপনি যখন দোকানে যাবেন, আপনি বললেন কি পটেটো ক্র্যাকার্স দাও, এন্ড অফ দ্য ডে পটেটো ক্র্যাকার্স বিকাম এ ব্র্যান্ড। এখন পটেটো ক্র্যাকার্স কার ব্র্যান্ড ছিল? অলিম্পিক বোম্বে সুইটস ব্র্যান্ড ছিল। আপনি এখন দেখবেন বাংলাদেশে হেন কোম্পানি নাই যার পটেটো ক্র্যাকার্স এর একটা চিপস নাই, এবং যে চিপসের প্যাকেট থেকে শুরু করে সবই কপি, হুবহু বোম্বে সুইটস এর থেকে কপি করে সবাই করছে। এটা একটা ইন্টারেস্টিং, কিন্তু কিন্তু কারণটা কি? কারণ আপনার আমাদের মাথায় পটেটো ক্র্যাকার্স মানে আমাদের কাছে কিন্তু বোম্বে সুইটস এর থেকেও ওই প্যাকেটটা, ওই সবুজ রঙের প্যাকেট, ওই চিপসটা, এটা আমাদের ব্রেইনে গেঁথে গেছে দেখতে 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 দেখতে। এখন এই যে দেখতে দেখতে গেঁথার জন্য সবাই চেষ্টা করছে। ওই জন্য আমরা তখন আগে অ্যাড কি হতো, অ্যাড এর ফোকাসটা ছিল টিভিতে অ্যাড দেন, পেপার অ্যাড দেন, সরাসরি একটা আপনার ইয়েটা আসতো, মানে আপনার ওই ব্র্যান্ডটা আসতো, প্রোডাক্টটা আসতো, ডিরেক্ট সেলের একটা ইস্যু ছিল। কিন্তু দেখেন আস্তে আস্তে সেলটা চেঞ্জ হওয়া শুরু হলো। এই যে সিটি সেলের অ্যাড, এখানে কিন্তু সেল এসছে অনেক পরে, অনেক পরে, একদম লাস্টের দিকে এসে। ওরা কি বুঝেছে যে এটা পালিয়ে যাচ্ছে, পালাবে কোথায়, একটা নাটক, একটা ডায়লগ দিল, তখন এই জিনিসগুলো কিন্তু সুপার হিট, সুপার ফান। 1.5 মিনিটের একটা অ্যাড, এই ধরনের অ্যাড গুলো ওনারা তখন চালাতো টিভিতে। এখন কি করে, এখন সবাই দেখবেন এই অ্যাড গুলো ওরা রিলিজ দেয় ওদের ফেসবুক পেজ। ফেসবুক পেজে যদি অ্যাড যান, দেখবেন 2 মিনিটের অ্যাড, 3 মিনিটের অ্যাডও আছে। টিভিতে যখন যাচ্ছে, টিভিতে অ্যাডটা কেটে প্রাথমিকভাবে যদিও দেখায় 1 মিনিট 1.5 মিনিটের অ্যাড, কিন্তু উইদিন মান্থ দেখবেন এটা শর্ট করে ওরা 1 মিনিটের নিচে আনে, এরপর অনেক সময় 30 সেকেন্ডও নিয়ে যায়। কারণ এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু পে, পেমেন্টটাকে ম্যানেজ করার জন্য করছে। কিন্তু এখন অ্যাড রিলিজ হয় কোথায়? অ্যাড রিলিজ হচ্ছে ফেসবুকে। ফেসবুকে না, মানে অনলাইনে, ফেসবুক বলা ভুল হবে, মানে অনলাইনে এখন অ্যাডটা রিলিজ হচ্ছে। কিন্তু অ্যাডটা বানাচ্ছে কিভাবে? অ্যাডটা যেটা বানাচ্ছে, এই যে কথাগুলো বলছে ট্রেন্ডিং, এই জিনিসগুলোতে সাইকোলজি ইউজ করছে। এন্ড অফ দ্য ডে আমরা মানুষ অ্যাডটা কাকে দেখায়? পেপারে অ্যাড দেন, টিভিতে অ্যাড দেন, যেখানে অ্যাড দেন, মানুষকে তো বেচেন। তাহলে মানুষ কি ভাবে? মানুষ যে জিনিসটা ভাবছে, এই জিনিসটাকে বলা হচ্ছে নিউরো মার্কেটিং। তাহলে নিউরো মার্কেটিংটা কি? হোয়াট ইজ নিউরো মার্কেটিং? আমরা যদি এটা সিম্পলে বলি, নিউরো মার্কেটিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ নিউরোসায়েন্স টেকনিক। কিসের টেকনিক? নিউরোসায়েন্স টেকনিক। নিউরোসায়েন্সটা কি? নিউরোসায়েন্স হচ্ছে একটা বিরাট একটা এরিয়া। নিউরোসায়েন্স কিন্তু সিম্পল একটা এরিয়া না, এটা অনেক বড় এরিয়া। এটা হচ্ছে নিউরোসায়েন্সের থেকে কিছু পার্ট নেওয়া হয়। কি ধরনের পার্ট নেওয়া হয়? টু আন্ডারস্ট্যান্ড কনজিউমার বিহেভিয়ার। হু ইজ দ্য কনজিউমার? হিউম্যান, মানুষ। আমার বিহেভিয়ার, ইমোশন, মানুষের সাথে অন্য প্রাণীর ডিফারেন্সটা কি? ইমোশন। আমাদের একটা ম্যাচ, অন্য প্রাণীরও ইমোশন আছে, কিন্তু মানুষ কিসের দ্বারা চলে? ইমোশন দ্বারা চলে। আমাদের ধারণা আমরা খুব রেশনাল, আমরা যুক্তিবাদী, আমরা যুক্তিতে চলে। এন্ড অফ দ্য ডে আমরা যখন কোনো প্রোডাক্ট বাইং ডিসিশন নিই, আমরা কিন্তু আনকনসিয়াসলি বলেন, সাবকনসিয়াসলি বলেন, বিভিন্ন ওয়ার্ড ইউজ করে আমরা কিন্তু ওইটার মাধ্যমে, দো উই থট উই আর রেশনাল হিউম্যান বিং, আমি এটা দরকার নেই। আপনি কিন্তু দেখবেন আমরা যখন, যারা যার ওয়েব ওয়েব অ্যাপস যাদের আছে এবং যার ঘাটার অভ্যাস আছে, উনি প্রতি মাসে কিছু না কিছু কিনেন। হতে পারে একটা মানি ব্যাগ, হতে পারে একটা ঘড়ি, হতে পারে ওয়ালেট ঘড়ি, মানে দামি ঘড়ি বলতে হয়তো 200 টাকার একটা ঘড়ি, হতে পারে একটা, মানে নন স্টপ কিছু না কিছু কিনছেন। কিভাবে, কেন কিনেন? বায়াসড হয়ে। কিসের বায়াস? এটা ইররেশনাল বায়াস। আপনিও জানেন আপনার এটা দরকার, কিন্তু এটা লাগবে না, আপনি তারপরও কিনে ফেলছি। কেন? আমাদের মধ্যে একটা বায়াসনেস ক্রিয়েট করে। কে ক্রিয়েট করে? তারা যারা অ্যাপসটা ক্রিয়েট করে। অ্যাপসটা কিভাবে ক্রিয়েট করে? অ্যাপসটা আপনাকে রিড করে। আপনাকে কিভাবে রিড করে? আপনার প্যাটার্নে রিড করে। আমার একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নের মাধ্যমে আমি কিন্তু টার্গেট করি, আমি চেক করি, আমি খুঁজে বের করার চেষ্টা করি আমার কি আছে, আমি কি খুঁজছি। ওইভাবে আপনাকে যখন, আপনাকে সে রিড করতে হয়তো একটু সময় লাগে, 2 দিন, 3 দিন, 4 দিন, ও কিন্তু আপনাকে রিড করে ফেলে। যখনই রিড করে ফেলে, সে আপনার সাথে জিনিসটাতে যায়। তখন এটাকে আপনাকে ডিসিশন মেকিং প্রসেস ইন রেসপন্স টু মার্কেট স্টিমুলে, ইট ইউজেস টুলস লাইক। কিন্তু যখন নিউরো মার্কেটিং বলছে, ওই যে বললাম নিউরো মার্কেটিং এজেন্সি, আমি এখন একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করবো। আমি ধরেন আমি একসময় একটা এফএমসিজি তে কাজ করতাম, দীর্ঘদিন কাজ করি, ভালো সিনিয়র পজিশনে কাজ করি, যথেষ্ট সিনিয়র পজিশনে। যথেষ্ট সিনিয়র পজিশন বুঝাতে চাচ্ছি, আই ক্যান হ্যাভ দ্য অ্যাক্সেস টু চুজ ইট। আমি প্রোডাক্টটা লঞ্চ না করারও আমার ইয়ে ছিল, ওইটুক মানে অথরিটি আমার ছিল। মানে আমি ধরেন বললাম এই প্রোডাক্টটা চলবে, আমি করব না, আমি ভেটো দিয়েছি, বাকি সবাই পক্ষে বললে এটা হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলি। তো এখন আমরা কি করতাম, তখন ধরেন চিপস নামানো হবে। চিপস নামানোর জন্য আমরা কি করি? আমরা একটা এজেন্সির সাথে কথা বললাম,
এজেন্সি কি করলো? এজেন্সি বিভিন্ন স্কুলে কথা বললো, 4-5টা স্কুলে কথা বললো, স্কুল থেকে একটা পারমিশন নিল, আমাদেরকে বললো আপনারা চিপসের 3-4টা ভেরিয়েশন ক্রিয়েট করেন ফ্রম ফ্যাক্টরি। আমাদের মার্কেটিং এর মধ্যে যিনি নিউট্রিশন নিয়ে কাজ করতেন, নিউট্রিশনিস্ট ছিলেন একজন, উনি চলে গেলেন ফ্যাক্টরিতে উনি টেস্ট বায়ার্স নিয়ে ওই টেস্ট এনহান্সার দিয়ে 4-5 রকমের চিপস করা হলো, প্যাকেট করা হলো, কোনো নাম নাই প্যাকেটে, মানে এগুলো হোয়াইট প্যাকেটে, কিন্তু এখানে ধরেন 1 2 3 4 এরকম লেখা আছে। এই প্যাকেট গুলো নিয়ে এজেন্সি গুলো, মার্কেটিং এর থেকে লোক গেল, উনারা গিয়ে স্কুলে বাচ্চাদের খাওয়ালো। 100টা বাচ্চা খেলো ধরেন টোটাল একদিন, পরের দিন আর 100টা খেলো, পরের দিন 100টা খেলো। খাওয়ার পরে বাচ্চাদের থেকে বললো তোমার কি 1 ভালো লেগেছে, 2 না 3? বাচ্চা বললো 1, কেউ বললো 2, কেউ বললো 3। এইভাবে একটা টেস্টের উপর বেস করে আমরা কি করছি, প্রোডাক্ট চুজ করছি। এটা কিন্তু একটা পার্ট টেস্টের উপর, কারণ ইট হ্যাজ টু বি গুড টেস্টেড, কিন্তু তার অর্থ এই না যে টেস্ট খারাপ হলেও প্রোডাক্ট চলে না। অনেক সময় টেস্ট খারাপ হলেও প্রোডাক্ট চলে যদি খাওয়ায় দেওয়া যায়, যদি ওইভাবে ব্র্যান্ডিং ওইভাবে করা যায়। এখন ধরেন আমি আমি টেস্টটা করলাম, আমি প্রোডাক্ট চুজ করলাম, ধরেন আমার চুজ হলো প্রোডাক্ট 2, প্রোডাক্ট বি, ধরেন এভাবে। এখন করার পর আমি প্রোডাক্টের কি করতে হবে, আমি প্রোডাক্টের একটা প্যাকেজিং করতে হবে। আমি প্যাকেজিং করতে দিলাম। নর্মালি এখন প্যাকেজিং কি হয়, নর্মালি প্যাকেজিং যেটা হয়, আপনি একটা আরেকটা এজেন্সিকে দিলেন যারা প্যাকেজিং করে, ওরা প্যাকেজিং এর ওরা জেনে বা না বুঝে ওরা কি করে বিভিন্ন আসলে আমি নিজের চোখে দেখছি বাংলাদেশের টপ ক্লাস এজেন্সির কথাও বলছি, একদম ইন্ডিয়ার বা অন্য কোন যে অ্যাড, টিভি অ্যাড, ওইখান থেকে নামা, ওইখান থেকে জিনিস কেটে ওইখান থেকে এটা সেট করে এখানে অ্যাড বানায়। এখন ধরেন আমাদের পক্ষে তো আর 100টা দেশের 100 1 লক্ষ অ্যাড আছে, ওইটা খুঁজে বের করা নর্মালি পাওয়া সম্ভব না, যেটা করতে তা পুরো তো কপি পেস্ট করে না, মাঝখান থেকে কেটে ফেলে। ইভেন আপনাদের আমি ওই অ্যাডটাও দেখাতে পারবো, যেটা হচ্ছে একটা দেখায় লিপটন টি নাকি বাংলাদেশি অ্যাড গুলো, এই ভদ্রলোক জানেন না উনার নামটা কি। আপনারা যদি কেউ জেনে থাকেন তখন উনাকে এখন আমরা খুব মজা পাই, এটাও কিন্তু একটা ইংলিশ অ্যাড, একদম হুবহু তারিখ কমা সহ কপি করে, ডু ইউ নো হু এম আই, ভদ্রলোক এসে একটু গরম দেখে, হুবহু কপি করে কিন্তু দিয়েছে। আমরা সবাই তাহলে দিচ্ছি ওয়া হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, এটা 100% কপিড। তো ওরকম আমাদের কিন্তু কপি এডই বেশি। তা আমাদের এখানে যেটা হয়, যারা ওই যে প্যাকেজিং করছেন, উনি প্যাকেজিং করার সময় উনি মার্কেটে কি চলছে, স্ট্যান্ডার্ড কি, আর 100টা দেখে উনি একটু একটা প্যাকেজিং বানায়, বানানোর পর একটা কোম্পানিতে আসে, এরপরে প্যাকেজিং জানে একটা ভোটিং হয়, ভোট করে একটা হয়। বাট যারা নিউরো মার্কেটিং করে ওরা কি করে, ওদের কথা হচ্ছে তুমি প্যাকেজিং বানাইলে তো হইবে না, ইন এন্ড অফ দ্য ডে হোয়াট ইজ মাই টার্গেট। আমি একটু আগে বলছিলাম আমরা যখন গ্রিন কালারের চিপসের প্যাকেটের কথা ভাবছি, তখন আমরা কিসের কথা ভাবি, তখন আমরা ভাবছি পটেটো ক্রেকার্স। এই পটেটো ক্রেকার্সটা কে, কার? এটা হচ্ছে বোম্বে সুইটসের। কিন্তু আমরা কি দিন শেষে গিয়ে বলি বোম্বে সুইটস এর পটেটো ক্রেকার্স দাও? আমরা বলি না, আমরা বলি পটেটো ক্রেকার্স দাও। অনেক সময় সচেতন হলে বলি ভাই টেস্টটা তো একটু ডিফারেন্ট, এটা কার, আচ্ছা এটা তো কি প্রাণ, বা এটা তো দেখি এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি, ঠিক আছে এটা খাবো না ভাই, আমাকে ওইটাই দেন। অনেক সময় যায় টেস্টের পার্টে যখন চলে আসে, কিন্তু এন্ড অফ দ্য ডে কেন ওই প্যাকেটটাই কপি করে, কারণ দোকানে গেলে মানুষের চোখে ওই প্যাকেটটাই চোখে পড়ে। এটা হইতে পারে কালারটা অ্যাট্রাকটিভ, হইতে পারে কিছু। এই যে নিউরো মার্কেটিং কোম্পানি, ওরা আপনাকে কিন্তু চুজ করে দেবে আপনার চিপসটা কোন প্যাকেজিং হবে, কোন কালারের হবে, মানুষ কোনটা চুজ করবে, দোকানে গিয়ে মানুষের চোখে কোনটা পড়ে। ট্রেড মার্কেটিং ডিপার্টমেন্ট কি করে, আপনি সুপার শপ থেকে শুরু করে সব জায়গায় পেছনের প্যাকেজিং যে সাজিয়ে রাখেন, আমার প্রোডাক্টটা সাজিয়ে রাখে, আপনি দেখবেন কমন একটা কথা, আই লেভেল ইজ দ্য বাই লেভেল, আই লেভেল ইজ দ্য বাই লেভেল, সবাই বলছে আই লেভেলে বসাও। এখন আই লেভেলে তো ছোট জায়গা, তাহলে এখানে কতজন বসাবে, তাই না? শুধু এটা একটা স্ট্যান্ডার্ড, আই লেভেল ইজ দ্য বাই লেভেল, মানে তাহলে আমি যখন দাঁড়াই দোকানে, দোকানদারের পেছনে ক্যাশ কাউন্টারে, হুবহু ওনার মাথা বরাবর, মানে আমার চোখ বরাবর যদি কোনো শেলফ থাকে, ওইখানে যে প্রোডাক্ট আছে অটোমেটিকলি আমার চোখ ওইখানে যায়, রেদার দেন নিচু বা উপরে। তাহলে এগুলো সবই নিউরো মার্কেটিং। এই নিউরো মার্কেটিং কোম্পানি ওরা কি করছে, ইট ইউজেস টুলস লাইক ব্রেইন ইমেজিং, আই ট্র্যাকিং এন্ড বায়োমেট্রিক সেন্সর টু মেজার রিয়াকশন টু অ্যাডভার্টাইজমেন্ট প্রোডাক্টস এন্ড ব্র্যান্ডস। এখানে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো, আজকে দেখাবো না, থার্ড ক্লাসে বা সেকেন্ড ক্লাসে, যেখানে আমি দেখাবো একটা কেস স্টাডির মতো কিভাবে আপনার নিউরো মার্কেটিং ওরা ফুল মাথায় মেশিন টেশিন লাগায়, চোখে ইয়ে টিয়ে করে লোককে সুপার স্টোরে ঢুকায় দেয়। সুপার স্টোরে ঢুকায় বলে তোমরা হাঁটো, তোমরা হাঁটবে, ওরা এখানে মেশিনে চেক করে, আলটিমেট ওরা চেক করে আই ট্র্যাকিং, চোখটা কোথায় যায় কি হয়, ইভেন কোন প্রোডাক্টের কোন জায়গায় যায়। শুধু প্রোডাক্টের কাছে না, আমি দেখলাম কি, আমি দেখছি মিল্কের প্যাকেট, আমি দেখছি একটা ধরেন বিস্কিটের প্যাকেট, কিন্তু বিস্কিটের প্যাকেটের ঠিক কোন অংশে আমার চোখটা যায়, এগুলো পর্যন্ত ওরা চেক করে, ওরা তারপর কি করে, টু মেজার রিয়াকশন টু অ্যাডভার্টাইজমেন্ট প্রোডাক্টস এন্ড ব্র্যান্ড। ইট ইজ কল্ড দ্য নিউরো মার্কেটিং। এখন হোয়াট ইজ নিউরো সায়েন্স? নিউরো মার্কেটিং ইজ এ পার্ট অফ নিউরো সায়েন্স। হোয়াট ইজ নিউরো সায়েন্স? নিউরো সায়েন্স হচ্ছে সায়েন্টিফিক, এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের একটা স্টাডি।
তাহলে নিউরোসায়েন্সটা কিন্তু সাইকোলজির একটা পার্ট। সায়েন্স হচ্ছে আমি আমি নিজে সাইকোলজি পড়াশোনা করেছি, ওই হিসেবে বলছি নিউরোসায়েন্স হচ্ছে সাইকোলজির পার্ট। আমি সাইকোলজিতে কেন পড়লাম? আমি কিন্তু আগে সাইকোলজিতে পড়ি না, আমি অ্যাকাউন্টেন্ট মানুষ, পাস করা অ্যাকাউন্টেন্ট, কিন্তু আই গট ইন লাভ উইথ দ্য সাইকোলজি পরবর্তীতে। এবং সাইকোলজিতে যেটা হলো, সাইকোলজিতে আসলে কি পড়ানো হয়, সাইকোলজিতে আপনাকে আসলে নিউরোসায়েন্স পড়ানো হয়। সাইকোলজিস্ট ইজ নট এ ডক্টর। সাইকোলজির সাথে ডাক্তারির কোনো লিঙ্ক নাই। আপনার যদি কারো মানসিক সমস্যা থাকে, মানসিক সমস্যার ধরন অনুসারে কেউ তো অনেক সময় যেতে হবে ডক্টরের কাছে, অনেক সময় যেতে হবে সাইকোলজিস্টের কাছে। এখন সাইকোলজিস্ট আন্ডার এনি সার্কামস্টেন্সেস হি অর শি ক্যানট প্রেসক্রাইব এনি মেডিসিন। এটা একমাত্র কে পারবে? সাইকিয়াট্রিস্ট, হু ইজ দ্য ডক্টর। হ্যাঁ, সুতরাং এই জায়গাতে একটা ভাগ আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নিউরোসায়েন্স এটা একটা স্টাডি, যে স্টাডিটা আসলে সাইকোলজিস্টরা করে, মানে যারা সাইকোলজিতে পড়াশোনা করে ওরা করে। এটা কি আসলে? সাইন্টিফিক স্টাডি অফ দ্য নার্ভাস সিস্টেম হুইচ ইনক্লুডস ব্রেইন, স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভ। ইট এক্সপ্লোর হাউ টু ইউজ স্ট্রাকচার ওয়ার্ক, কন্ট্রোল বিহেভিয়ার, থটস, ইমোশন, মুভমেন্ট অ্যান্ড বডিলি ফাংশন। আমি আগামীকাল ক্লাসে আপনাদের একটা বোরিং একটা ভিডিও দেখাবো, আমি একটা আজকে এন্ডের দিকে দেখাবো আপনার একটা ভিডিওটা হচ্ছে আপনার একটা শো দেখাবো, দেখে কি ভালো লাগে লোকজন, ওয়াও হোয়াট এন এক্সেলেন্ট শো। কিন্তু এরপর দেখাবো ওই শোর বিহাইন্ড দ্য সিন কি, তখন মনে হবে ও ইট ইজ সো বোরিং। তো ওরকম সেম আপনার ব্রেইনেরটা এখানে শুনতে মনে হয় এটা জানাটা অনেক ইজি, কিন্তু যখন ওটা নিয়ে দেখতে যাবেন, শুধু ব্রেইন নিয়ে পড়াশোনা করে, তখন আপনার মনে হবে এটা কি বোরিং একটা ইস্যু। কারণ জানাটা নলেজ ইজ নট, নলেজ কিন্তু আপনার এক্সাইটমেন্ট। আপনি যখন ডেমনস্ট্রেশন দেখেন যে কোনো কিছু, আপনি দেখলেন একজন তুখোর বক্তা, একজন ভালো ফাইটার, একজন ভালো রেসার, একজন ভালো ফুটবলার, মানে আমরা রোনালদো যখন শো করছে মাঠে খেলছে, এটা কিন্তু দেখতে সুন্দর লাগে, ওয়াও হোয়াট এন এক্সেলেন্ট। কিন্তু সেম রোনালদো ওর যখন প্র্যাকটিস সেশনে যাবেন, আপনি দেখবেন ও হয়তো এই দৌড়ছে ট্রেডমিলে 1 ঘন্টা ধরে, মাঠে হাঁটছে, এক্সারসাইজ করছে, জগিং করছে, ওকে মাসাজ করছে, রোদে দাঁড়ায় আছে, এখানে কিন্তু মানে এক্সাইটমেন্টের কিছু নাই, তখন দেখবেন না এটা অনেক কঠিন। তো এরকম সেম নিউরো সায়েন্স, নিউরো মার্কেটিং, জিনিসগুলো শুনতে ভালো, দেখতে ভালো, শো এন্ড প্রোডাক্ট, আমরা যা যা কথা বলছি তো সব এন্ড প্রোডাক্ট। এন্ড প্রোডাক্ট ইজ গুড, কিন্তু এটা বিহাইন্ড দ্য প্রোডাক্ট ইজ যথেষ্ট কঠিন আর কি। আর নিউরোলজি কি, এটা একটু বলে নি, এটা কারণ অনেকেই কনফিউশন গুলো আছে, একটা হচ্ছে নিউরো মার্কেটিং, একটা হচ্ছে নিউরো সায়েন্স, একটা হচ্ছে নিউরোলজি। নিউরোলজি হচ্ছে আসলে মেইনলি এটা ডাক্তারদের কাজ। নিউরোলজি ইজ এ ব্রাঞ্চ অফ মেডিসিন, এটা মেডিসিনের একটা ব্রাঞ্চ। এটা কমপ্লিট, এই যে আমরা নিউরোলজিস্টদের ডক্টরদের কাছে যাই না যারা নিউরোলজি, এটা হচ্ছে ওদের। এটা মেইনলি এপিলেপসি নিয়ে কাজ করে, সিজার মানে আমাদের মৃগী রোগ যেটা বলা হয়, মাল্টিপল স্ক্লেরোসিস, তারপর পার্কিনসন ডিজিজ, স্ট্রোক, আলঝেইমার ডিজিজ, মানে এটা হচ্ছে 100% ডাক্তারদের ইস্যু, এটা কোনোভাবে আমাদের না। মানে অনেকে বল না হলে নিউরো মার্কেটিং যারা করে ওরা কি ডাক্তারদের মতো? অতটুকু ওদের সাথে ডাক্তারের কোনো রিলেশনই নেই আসলে। ওরা শুধু একটা মানুষের ব্রেন কিভাবে কাজ করে এবং ওই মানুষের নেচারটা কি হতে পারে, বর্তমানে আমাদের সবচেয়ে বড় গ্রুপ কোনটা বাংলাদেশে যদি ব্যবসা করতে যাই, আমাদের বর্তমানে আমাদের যদি 18 কোটি লোক থাকে, ধরলাম 18 কোটির মানে আপনার অ্যারাউন্ড 40% to 50% বয়সে কিন্তু টিনেজ এন্ড অ্যাবাভ। হ্যাঁ, টিনেজ এন্ড অ্যাবাভ, আবার যাদের বয়স 35 এর নিচে, এটা কিন্তু বিরাট গ্রুপ। 40% মানে 18 × 2 = 36, 7 কোটি 20 লক্ষ। তাহলে আমার 7 কোটি 20 লক্ষ লোকের বয়স হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে। বিরাট মার্কেট, বিরাট মার্কেট। তাহলে ওই বয়সে যদি আমরা কাজ করতে চাই, আপনারা দেখবেন ইউরোপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওইসব জায়গায় যখন দেখবেন, ওইখানে গেলে দেখবেন প্রচুর ইউরোপ আমেরিকানরা একদম সেটেল, ওরা পার্মানেন্ট ওইখানে এসে রেসিডেন্টশিপ নিয়ে ওইসব জায়গায় থাকে। কারণটা হলো, আপনি দুইটা কারণ আছে, একটা কারণ ওয়েদার, ইউরোপের ওয়েদার খুব ভালো না, আপনি বেড়াতে যাবেন কয়েকদিনের জন্য সুন্দর লাগে, সুইজারল্যান্ড ওয়াও হোয়াট এ বিউটিফুল, সবকিছু আছে, কিন্তু যখন আপনি থাকতে যাবেন দীর্ঘদিন, যখন আপনার লং টাইম শীতকাল, রোদ নাই, স্যাঁতসেঁতে ভাব, সর্দি ঠান্ডা, তখন কিন্তু ওই জিনিসটা আর ভালো লাগে না। ওরা এখানে যখন গরম, দে লাভ গরম, ওরা ওই গরমটার জন্য থাকে। আর একটা হচ্ছে দিন শেষে তো ব্যবসা, আপনি যে কাজ করবেন, একটা কানাডা এত বড় একটা দেশ, 2.5 কোটি মানুষ, অস্ট্রেলিয়া পুরো একটা মহাদেশ, 2.5 কোটি মানুষ, আপনার নিউজিল্যান্ড 30-32 লাখ মানুষ, আপনি এখানে ব্যবসাটা কোথায়? মানে আমাদের যদি একটু দূরে কোনোখানে সাভার, ঢাকা, ওয়েলিংটনে দেখবেন অনেক চাপ, সিডনিতে দেখবেন অনেক চাপ, কিন্তু একটু যদি বাহিরে যান 100-200 কিলোমিটার বাহিরে, আপনি দেখবেন ওইখানে মানুষই নেই। আমি একটা কফি শপ দিলাম, সারাদিন আমার 3 কাপ কফি সেল হয়, তাহলে আমি চলবো কি করে? তো এখন ওরা চলার জন্য কি করে, ওদের এখানে জিনিসগুলো এক্সপেন্সিভ, সবই এক্সপেন্সিভ, আমাদের মতো এত চিপ না। কারণ আমাদের দেশের সুবিধাটা হচ্ছে, আপনি যদি একটা চার দোকান নিয়ে বসতে পারেন, নর্মাল চার দোকান, আমি একদম বড় কফি শপের কথা বলছি না, দেখবেন 100-200 কাপ চা চা সেল করা কোনো ইস্যু নেই।
যদি 10 টাকার মধ্যে হয়। কিন্তু ওখানে 200 টাকায় আপনি 200 কাপ কফি বেচার কথা চিন্তাও করা নাই। ওই জন্য ওদের করতে হয় কি চার্জ গুলো বাড়িয়ে রাখে। এখন ব্যবসাটা এখানে, ব্যবসাটা হচ্ছে পুরোপুরি ওই বয়সে, এবং বাংলাদেশের ব্যাপারে এত ইন্টারেস্ট সবার, এটা কিন্তু একটা পার্ট এখানে। আচ্ছা, আর নিউরো মার্কেটিং তাহলে কিসের পার্ট? নিউরো মার্কেটিং ইজ এ পার্ট অফ নিউরো সায়েন্স। তাহলে আমাদের একটা নিউরো মার্কেটিং শুনলাম, একটা নিউরো সায়েন্স বলছে, একটা নিউরোলজি। তাহলে নিউরো সায়েন্সের একটা পার্ট হচ্ছে নিউরো মার্কেটিং। আর নিউরো মার্কেটিং যারা কাজ করে ওরা কিছু টেকনিক বা টেকনোলজি ইউজ করে। কি ধরনের টেকনোলজি? দেখেন, এফএমআরআই, ফাংশনাল ম্যাগনেটিক রিসোর্স ইমেজিং। এটা হচ্ছে একটা কিভাবে একটা রোগীর ব্লাড ফ্লো, মানে আপনার কিছু একটা দেখার পর চিন্তা, এগুলো বোঝার জন্য। ইইজি, ইলেকট্রো এনসেফো কি যেন লেখা কিছু একটা বলে। ইইজিটা কিভাবে হয় এটা কিন্তু আমরা জানি, আমরা সবাই কিন্তু একটা কমন ওয়ার্ড জানি এখানে যারা আছে, এটা হচ্ছে মেডিটেশনে বলে আপনি দম নিন, দম ছাড়ুন, হ্যাঁ, ব্রিদ ইন ব্রিদ আউট, ব্রিদ ইন স্লোলি, টেক ইউর ব্রিথ স্লোলি, টেক আউট ইউর ব্রিথ। এগুলো বলতে বলতে একসময় না ইউ হ্যাভ ফিল রিল্যাক্স। এট দ্যাট টাইম ওরা বলে কি আপনি ইউ আর অন আলফা স্টেট, মানে আমাদের ব্রেইনটা আলফা স্টেট। এই যে আলফা স্টেটটা তখন কি করে, আমাদের ব্রেইনের যে ইন্টারনাল ফ্রিকোয়েন্সি ওটা তখন স্লো ডাউন হয়ে আসে, এবং ইন্টারনাল ফ্রিকোয়েন্সি অতিরিক্ত একটা লেভেলের নিচে গেলে তো ঘুমাই পড়ে। উইট ইজ নট আওয়ার টার্গেট গ্রুপ। আরেকটা টার্গেট হচ্ছে যেটা মাঝামাঝি থাকে, ওইখানে যখন ব্রেন ফ্রিকোয়েন্সি আসে, ব্রেন তখন ক্লিয়ারলি চিন্তা করতে পারে, ব্রেন তখন ডিসিশন মেকিং কারেক্ট করে, ব্রেন তখন আবেগ এবং লজিক দুটো অনুসারে আমরা একটা ডিসিশন নিতে পারে। এই যে এখন এই যে আলফা লেভেল, গামা লেভেল, থেটা লেভেল আমরা বলছি, এইগুলো বাদগুলো মেজারমেন্টের জন্য সাইকিয়াট্রিস্টদের অনেকের চেম্বারেই থাকে এই মেশিনটা। এই মেশিনটার নাম হচ্ছে ইইজি। এই ইইজি মেশিন দিয়েও কিন্তু আপনার ওই যারা নিউরো মার্কেটিং নিয়ে কাজ করে ওরা এটাও ইউজ করে। আই ট্রেকিং যেটা বলছিলাম, আপনার চোখের পাপিল, আমার চোখের পিউপিলটা কি ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, সোজা যাচ্ছে না, ওই যেটা বললাম, আমি শুধু বিস্কিটের প্যাকেটে গেলে হবে না, বিস্কিটের প্যাকেটের ঠিক কোন অংশে আমার চোখটা পড়ছে এটাও খুঁজে বের করতে হয়। তাহলে এইটা কোত্থেকে আসে? এইটা তখন এই ওরা আই ট্রেকিং দিয়ে বের করে। এখন আই ট্রেকিং, এখন আমার আই ট্রেক ওরা করবে কি করে? এক সময় হয়তো দূর থেকে চেষ্টা করতো, বুঝার চেষ্টা করতো। এখন হচ্ছে আমাকে যখন স্পেশাল চশমা দিল এবং আমার যখন এখানে পুরা মেশিন টেশিন লাগাই দিল, ওরা আমার একদম চোখের মনিটরের কোনটা কোন কোনায় গেল এবং এখানে কিভাবে পড়ছে ওরা সবকিছু বের করতে পারে। এবং গ্যালভানিক স্কিন রেসপন্স, জিএসআর, এটাও সাইকোলজিক্যাল রেসপন্স, স্কিন কন্ডাক্টিভিটি, ইমোশনাল অ্যারাউজাল। মেইন কথা হচ্ছে আপনার মেশিন দিয়ে বের করে, যেটা আমি বলছিলাম বাংলাদেশে নিউরো মার্কেটিং এজেন্সি এখনো গ্রো করে নাই, হয়তো চলে আসবে। এবং আসলেও যেটা হবে ইনিশিয়ালি এগুলো ইউজ করবে কারা? আপনার টপ লেভেলের এমএনসি। কারণ আমাদের লোকাল কোম্পানি এখনো ব্র্যান্ডিং এ তো মেজরিটি বিশ্বাসী, কারণ মেজরিটি নট সবার কথা বলছি না, কারণ সেলে ফোকাস, ওদের ফোকাসটা হচ্ছে সেলে। অনেক কোম্পানির আমি ওটা দেখেছি, সেল টিম এত বড় কল্পনার বাইরে, অবশ্যই হতে হবে, কিন্তু একই সাথে ব্র্যান্ডিং টিমই নেই, ওটাও পেয়েছি। হেড অফ সেলস, আবার হেড অফ সেলস এর মার্কেটিং একটা নামটা দেওয়া আছে, বেসিক্যালি ট্রেড মার্কেটিং নিয়ে কাজ করে, ব্র্যান্ড নিয়ে কাজ করে না খুব বেশি। আর আরেকটা ইস্যু একটু বলি, আপনারা যদি নিউরো মার্কেটিং সম্পর্কে একটু জানার কারো আগ্রহ থাকে, এই বইটা আপনারা একটু দেখতে পারেন, ইন্ট্রোডাকশন টু নিউরো মার্কেটিং, কনজিউমার নিউরো সায়েন্স, ডক্টর টমাস জে ট্রামসওয়ার। এই ভদ্রলোক কোপেনহেগেনের একজন বেশ ফেমাস একজন নিউরো মার্কেটিং নিয়ে, এবং শুধু নিউরো সায়েন্স না, উনি নিউরো মার্কেটিং এবং কনজিউমার নিউরো সায়েন্স নিয়ে উনি কাজ করেন। ইটস ভেরি গুড, এক্সেলেন্ট উনার এই বই। এবং দেখেন এই উনার বইয়ের কাভারে কিন্তু একটা মানুষের ব্রেনের ছবি দিয়ে দিতেন। এই যে উনার ভিডিওটাই দেখাবো, ভিডিওটা হচ্ছে উনি ব্রেইন কিভাবে কাজ করে, একটা বোরিং একটা ভিডিও আছে উনার 7 মিনিটের, এটা ইনশাল্লাহ আগামীকাল দেখাবো আপনাদের। এখন আমি আপনাদেরকে একটা ম্যাজিক ট্রিক দেখাবো, নট ম্যাজিক, আমি ম্যাজিক জানি না, ম্যাজিক ট্রিকের একটা ট্রিক দেখাবো, কারণ এটাও নিউরো মার্কেটিং। ম্যাজিশিয়ানরা যেটা করে এটাও কিন্তু নিউরো মার্কেটিং। নিউরো মার্কেটিং মানে কি? নিউরো সায়েন্স ইউজ করে ওরা, কেউ জেনে করে কেউ না বুঝে করে, কিন্তু বড় বড় যারা ম্যাজিশিয়ান তারা জেনেই করে। জুয়েল এজ বলেন, আপনার ডেভিড কপারফিল্ড বলেন, ওরা কিন্তু জানে কেন করছে। আবার অনেক হয়তো একটু পড়াশোনা কম, ম্যাজিক ট্রিক গুলো জানে, তখন ওরা হয়তো এক্সাক্ট কেন হচ্ছে বলতে পারে না, কিন্তু লজিক্যাল আছে। আমি আপনাদের একটা ছবি দেখালাম, এখানে তিনটা আছে, জে, কিউ, কে। আপনারা একটু যে কোনো একটা কার্ড সিলেক্ট করেন, আমি আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি। একটা কার্ড সিলেক্ট, 1 2 3 4 5। আশা করি আপনাদের এখানে কতজন আছেন? আপনারা 22 জন আছেন। 22 জনের মধ্যে আমার ধারণা মেজরিটি আপনারা কার্ডটা সিলেক্ট করেছেন। এখন ইস্যু হচ্ছে আপনারা যে কার্ড সিলেক্ট করেছেন, আমার পক্ষে কিন্তু জানা সম্ভব না আপনি নর্মালি কোনটা সিলেক্ট করেছেন, কিন্তু সাইকোলজি বলছে আপনারা যে কার্ডটা সিলেক্ট করেছেন মেজরিটির ক্ষেত্রে একই কার্ড সিলেক্ট করেছেন। এবং এই ছবিতে
সেই কার্ডটা নাই, বড় ছবিতে আপনারা যে কার্ডটা সিলেক্ট করেছেন এটা নাই। এটাও কিন্তু একটা নিউরো মার্কেটিং। এটা আসলে কি, হাউ কাম, কেন এই বিজ্ঞাপন এই কার্ডটা হলো? মানে আপনি যে কার্ডটা সিলেক্ট করলেন, আমি এখান থেকে বসে কিভাবে সেটা বলতে পারলাম? এটা আসলে আমি বলতে পারিনি, এটা আমি না, কারো পক্ষে আসলে বলা সম্ভব না। এটা জাস্ট একটা সিম্পল টেকনিক। টেকনিকটা হলো আপনার, হ্যাঁ ভাই রিয়েল ইন্টারেস্টিং, কিন্তু এটা টেকনিক, মানে একদম সিম্পল একটা টেকনিক। কি টেকনিক? টেকনিকটা হচ্ছে আমাদের অ্যাটেনশন স্প্যানের একটা ফোকাস আছে। কোনো হিউম্যান বিইং এর পক্ষে দুইটা জায়গায় অ্যাটেনশন দেওয়া সম্ভব না, আপনি যত বড় মেধাবী হন না কেন। কেউ যদি পান একটা এক্সেপশনাল, কিন্তু হি অর শি ইজ এন এক্সেপশন। ওগুলো হয়তো লাখেও একজন না, কোটিতে হয়তো একজন। তাহলে পৃথিবীতে এখন 800 কোটি লোক থাকলে হয়তো 8জন লোক আছে যারা এট এ টাইম দুইটা থিঙ্ক করতে পারবে। এটা হচ্ছে গড গিফটেড, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে বেস্ট। নর্মালি হিউম্যান বিইং এর পক্ষে সব দিকে অ্যাটেনশন দেওয়া সম্ভব না। এখানে একটা টেকনিক কাজ করে। টেকনিকটা হচ্ছে আপনাকে প্রথম যে কার্ড গুলো দেখানো হয়েছে, এখানে ধরেন কেউ সিলেক্ট করলো ডাইজের কে, আমি ম্যাজিক ভ্যানিশ করলাম, আমি এখানে আসলাম, ডাইজের কে কিন্তু এখানে নাই। ও বলছে ওয়াও নাই, কিন্তু একটা জিনিস হি অর সি মিস, উনি যেটা মিস করছে এখানে, আপনি হয়তো ডাইসের কেস সিলেক্ট করেছেন, কেউ হয়তো কিউটা সিলেক্ট করেছিল এইটা, কেউ হয়তো জে সিলেক্ট করেছিল এটা। এখানে আসলে সবগুলো কার্ডই চেঞ্জ করে দেওয়া, মানে যে কার্ড গুলো ছিল এখানে সব কার্ড চেঞ্জ হয়ে গেছে, একটা না। কিন্তু আমরা হিউম্যান বিং এট এ টাইম ওটা দেখতে পারি না, তিনটা কার্ড। আপনাকে যখন বলা হয়েছে তুমি একটা চুজ করো, আপনি যে কোনো একটা ফোকাস করো, ওইদিকে ছিলেন। এটা আপনি না, এটা হিউম্যান বিং। এটা আমিও তাই করেছি, সবাই তাই করবে, এটাই সবাই তাই করবে। এবং এগুলো ম্যাজিশিয়ান রিস্ক করে, দিস আর কল্ড এস টেকনিক। ইট ইজ অফ পার্ট অফ দ্য নিউ মার্কেটিং। এটা হচ্ছে হিউম্যান অ্যাটেনশন, আমাদের অ্যাটেনশনের কিছু সমস্যা। এর সমস্যা না, এটা হচ্ছে আমাদের অ্যাটেনশন কিছু বৈশিষ্ট্য, সমস্যা না বলি এটা। সমস্যা কেন হবে? 100 কোটি লোকের 800 কোটি লোক যখন একই জিনিস, শুধু এটাকে সমস্যা বলা যায়? সমস্যা বলা যায় যদি 800 কোটি লোকের মধ্যে কেউ একজন আলাদা হলে, এবং ওটা যদি হয় তখন ওটা হয় এক্সেপশন বা সমস্যা। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে একটা ডায়াপার অ্যাড। বেসিক্যালি ডায়াপার অ্যাড না, একটা ডায়াপারের প্যাকেট। প্যাকেটটা কি? বাম টাম প্যান্টস, আলট্রা সফট ফর এ কমফোর্টেবল অল নাইট স্লিপ, স্পেশালি ফর সেন্সিটিভ স্কিন, আপ টু 12 আওয়ার প্রোটেকশন, হাই অ্যাবসর্বেন্ট কটন, অনেক কিছু লিখলে 7 থেকে 12 কেজি, 72টা প্যান্ট আছে, মিডিয়াম, অনেক কিছু। ওকে, এখন যারা আই ট্র্যাকিং নিয়ে কাজ করে, ওরা তখন এই ডাইপার, এই প্যাকেটটার ছবিতে আমার বরাবর নেই, আমি ডাইপার বেসিক একটা বলছি, ওরা তখন এখানে দোকানে যখন সাজানো হয়, ওরা মানুষের আই ট্র্যাকিং নিয়ে কাজ করবে। আই ট্র্যাকিংটা কি? আই ট্র্যাকিংটা হচ্ছে তোমরা দোকানে যাবে, আমরা তোমাদের ট্র্যাকিংটা করব, জিনিসটা কি হয়। ওরা তখন দেখলো কি, যখন এই ধরনের অ্যাড থাকে যেখানে বাচ্চা আমার আপনার দিকে তাকিয়ে আছে সরাসরি, মানে বাচ্চার চোখটা কোথায়? বাচ্চার চোখটা হচ্ছে আমার আপনার মুখের দিকে। ওরা বলছে মানুষের নজর সরাসরি, এই যে রেডটা যেটা, এটা হচ্ছে মানুষ যেখানে সবচেয়ে বেশি ফোকাস করেছে, সরাসরি ফোকাস। আর একটা হচ্ছে আপনি দেখার সময় তো ডান বাম তাকাচ্ছেন, দেখার সময় যখন বাম বাম তাকাচ্ছেন, দেখা যাচ্ছে মানুষের সরাসরি ফোকাসটা যেটা রেড ফোকাস, এটা যাচ্ছে বাচ্চার সরাসরি মুখের দিকে। আমরা যখন ফোকাস করি বাচ্চার চোখে হয়, বাদ বাকি লেখার ওইদিকে ওইদিকে আসছে, কিন্তু এখানে রেড ফোকাসটা নাই। এখানে রেড ফোকাস না, এই জায়গায় একটু ইয়েলো ফোকাস আছে, কিন্তু ইয়েলো অনেক, কিন্তু এটা পুরোপুরি রেড বাচ্চার চেহারার দিকে। ওরা এডটাকে একটু ঘুরাই দিল, জাস্ট এই অ্যাডভার্টাইজমেন্টটাকে সামান্য একটু চেঞ্জ করলো। কি চেঞ্জ করলো? ওরা অ্যাডভার্টাইজমেন্টে এইবার বাচ্চাটা তাকিয়ে থাকলো লেখাটার দিকে। এই বাচ্চাটা এর আগে আমার দিকে আপনার দিকে ফোকাস ছিল, এবার বাচ্চাটা লেখার দিকে তাকালো। যখনই বাচ্চাটা লেখার দিকে তাকালো, তখন আমরাও যখন বাচ্চাটা কোথায় দেখছে, আমাদের প্রথম নজর যেমন বাচ্চার দিকে যাচ্ছে, দেখেন রেড, একই সাথে আমাদের রেড ফোকাস কিন্তু এইসব জায়গায় চলে আসছে। কারণটা কি? বাচ্চা কি করছে। দিস ইজ অলসো নিউরোসায়েন্স, দিস ইজ অলসো নিউরো মার্কেটিং। তাহলে একটা দেখা গেল কি, যখন আমরা কোন একটা অ্যাডভার্টাইজমেন্টে আমরা মানুষের ছবি বা কিছু একটা দিই, আমাদের চোখটা মানুষের ছবিতে যাচ্ছে, কিন্তু আমরা যেই জায়গায় লেখা ছিল ওই জায়গায় ছবিটা যাচ্ছে না। এখানে আরেকটা ইন্টারেস্টিং বলি, এটা আমি কিছু জায়গায় আমার হয়তো লিমিটেশন আছে। লিমিটেশন বলতে নলেজ লিমিটেশন বলবো না, আমাদের হয়তো ফাইন্যান্সিয়াল লিমিটেশন আছে, অনেক যে এক্সিকিউশন করার সময় পারি না, কারণ আমরা তো আর অত বড় কোম্পানি না, মানে আমাদের কথা বলছি। তখন আমাদের যেটা হয়, তবু আমাদের একটা অভিজ্ঞতা বলি। আমরা শ্রীলঙ্কায় কাজ করি,
শ্রীলঙ্কায় আমাদের যে কোনো কোর্সে যখন অ্যাড দেয়, যে কোনো কোর্স এটা যেই হোক না কেন, আমাদের কোর্সের অ্যাডে শ্রীলঙ্কায় সবসময় সুটেড বুটেড মানুষজনের এইভাবে তাকায়, সাইডে করে এইভাবে তাকিয়ে অ্যাড দেয়, একটু এইভাবে অ্যাড দেয়, মুখে হাত দিয়ে অ্যাড দেয়, মানে মানুষের ছবি থাকে। আমরা দেখেছি বাংলাদেশে আমরা যখন কোনো একটা সেলের অ্যাড দিই, ওখানে যদি একটা মানুষের ছবি থাকে, ওই সেল পোস্টটা রিচ হয় না, ইভেন বুস্ট করলেও রিচ হয় না। এখন যদি ওইখানে মানুষের ছবি না দেই, আমরা যদি লেখা টেখা দিয়ে বা একটু অন্য কোনো ধরেন ছবি টবি অ্যাড ট্যাড করে দিয়ে আমরা পোস্ট করি, তখন ওটা রিচ হয়। এটা একটা ইন্টারেস্টিং, এটা যারা নিউরো মার্কেটিং নিয়ে কাজ করে ওদের সাথে হয়তো কথা বললে বেরোবে নতুন কোন একটা ইনসাইট। একই পোস্ট শ্রীলঙ্কায় কাজ করছে মানুষ দিয়ে, বাংলাদেশে কাজ করছে না। কিন্তু এইটা গ্লোবালি দেখা গেল কি, আপনি যখন মডেল যেদিকে তাকিয়ে থাকে, আমাদের অটোমেটিকলি ফোকাসটা ওইখানেই থাকে। তাহলে আপনারা দেখেন এই অ্যাডটা, এইবার আরেকটা অ্যাড দেখালাম, এটা একটা ডায়পারের অ্যাড। আমাদের চোখটা কি আসলেই সরাসরি ডায়পারে যাচ্ছে, লেখা যাচ্ছে, না বাচ্চাটার চোখের দিকে যাচ্ছে? আপনি দেখবেন আমাদের চোখটা সরাসরি বাচ্চাটার ফেসের দিকে যাচ্ছে। তাহলে এই অ্যাডটাতে একটা সমস্যা আছে, সামান্য হলেও সমস্যা আছে। তাহলে এই অ্যাডটাতেই যদি এই বাচ্চাটা যদি এদিকে তাকাতো, আমাদের চোখটা দেখতেন ওদিকে যাচ্ছে। এটা হচ্ছে একটা নিউরোসায়েন্স। আরেকটাকে বলে রাইট হ্যান্ড বায়াস। আমাদের হিউম্যান, আমাদের কিছু রাইট হ্যান্ড বায়াস। এইখানে দেখেন নিউ লেফট, ফিলিপস ভ্যারিয়েন্ট। ফিলিপস একটা অ্যাডভার্টাইজমেন্ট বের করেছে, ওরা একটা আয়রন এনেছিল। আয়রনটা কি? আয়রনটা হচ্ছে স্টিম আয়রন টাইপের, ওরা তুলবেন, ওটা চিট চিট করছে, ধোঁয়া বেরোচ্ছে, অনেক কিছু আছে। কিন্তু আয়রনটা কোন পাশে? লেফট সাইডে। আয়রনটা লেফট হ্যান্ডে বা লেফট সাইডে ধরে ওরা অ্যাডটা করেছে, এবং এই অ্যাডটা ফেল করেছে। সেম অ্যাডটা নিউরো মার্কেটিং টিমের কাছে গেলে ওরা বললো কি, নিউরো সায়েন্স ভ্যারিয়েন্ট, ওরা বললো কি তোমরা রেড, সেম অ্যাডভার্টাইজমেন্ট, কোনো চেঞ্জ নেই, শুধু চেঞ্জটা কি বলছে, ছবিটা উল্টায় দাও, এই এইটাকে বামে আনো, এই যে আয়রনটাকে তোমরা ডান পাশে নিয়ে আসো। ওরা যখন আয়রনটাকে ডান পাশে নিয়ে আসলো, চুপ চুপ দেখলেন আমার অ্যাডভার্টাইজমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। হাইলি ইন্টারেস্টিং। তাহলে এইটা হচ্ছে একটা রাইট হ্যান্ড বায়াস। হিউম্যান বিং এর একটা রাইট হ্যান্ড বায়াস নেচার। এই জায়গায় কেন, ওটা আমরা আসছি একটু পরে, এবং ওইটার আবার এক্সেপশন আছে, এক্সেপশনও বলছি। পত্রিকা, অ্যাংরি রায়ট কনফ্রন্টস পুলিশ, পেপার। পেপার এডে একটা জিনিস জানেন কিনা জানি না, আপনারা এখানে দু একজন মনে হচ্ছে মার্কেটিং এর লোক আছেন, কারণ নামের পাশে দেখলাম বিএম লেখা। বিএম মানে তো ব্র্যান্ড ম্যানেজার। আপনাদের যারা মানে রাইট, আপনারা যারা ব্র্যান্ডের লোক বা মার্কেটিং এর লোক, আপনারা জানেন পত্রিকার যখন ডান পাশের অ্যাড এর রাইট কিন্তু প্রাইস সবচেয়ে বেশি, বাংলাদেশেও বিদেশেও সব জায়গায়। যে কোনো পত্রিকা যখন আমরা এইভাবে ওপেন করি, অটোমেটিক্যালি আমাদের চোখটা চলে যায় ডান পাশে। পেপারে একটা ডান পাশ আছে, একটা বাম পাশে, অটোমেটিক্যালি আমাদের চোখটা চলে যায় ডান পাশে। এবং ডান পাশে কেন যায়? এটার নামই হচ্ছে রাইট হ্যান্ড বায়াস। এর আগে পেজে কিন্তু আমি দেখিয়েছিলাম, এর আগে এই যে এখানে লেখা আছে রাইট হ্যান্ড বায়াসড। এটা হচ্ছে রাইট হ্যান্ড বায়াসড এর জন্য আমরা ডান পাশে চলে যাই। রাইট হ্যান্ড বায়াসড এর এটার কারণটা কি? একটা কারণ হচ্ছে, দেখবেন আমাদের দেশে আমরা যখন লিখি, আমরা শুরু করি কিভাবে, আমরা বাম পাশ থেকে লেখা শুরু করি, লিখতে লিখতে আমরা ডানে যাই। তাহলে আমরা এইভাবে দেখতে দেখতে অভ্যস্ত। আবার যখন মিডল ইস্টে যাবেন, মিডল ইস্টে কিন্তু উল্টা, অ্যারাবিক লেখে কিন্তু ডান থেকে বাম। এই যে রাইট হ্যান্ড বায়াসটা মিডল ইস্টের জন্য উল্টা, ওদের হচ্ছে লেফট হ্যান্ড বায়াস। এই মিডল ইস্টের জন্য একই অ্যাড, এটা খুব হিট করবে, এই অ্যাডটা কাজ করবে না। আবার বাংলাদেশের জন্য এই অ্যাডটা কাজ করবে ভালো, এইটার কাজ করবে একটা কম। এখন এই যে রাইট হ্যান্ড বায়াসের একটা কারণ হচ্ছে আমরা রাইট পাশ থেকে আমরা বাম থেকে ডানে লিখি, এটা একটা ইস্যু। দুই নাম্বার হচ্ছে আমরা যখন পড়ি, আমরা যখন পড়ি যে কোনো কিছু, অটোমেটিক্যালি আমাদের চোখটা এফ প্যাটার্নে, মানে এই পাশ থেকে এদিকে আসে, এরপর এদিকে যায়, এইভাবে এভাবে করে পড়ি, এইভাবে যায়, এভাবে দেখি, এভাবে দেখি। আমরা যখন স্ক্যানিং করি, পত্রিকা তো নিশ্চয়ই একটা গল্পের বই না, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করি। আমরা যেভাবে করি, আমরা পেপারটা হাতে নিই, পেপারে আমরা দেখি যেটা অ্যাট্রাক্টিভ লাগে ওটা পড়ি, একটা অ্যাড দিলে একটা দেখতে ভালো লাগে, অ্যাডটা পড়ি, তখন এইটাকে বলা হয় আপনার অ্যাটেনশন এন্ড মেমোরি। এখানেও সেম, আমরা এফ প্যাটার্নে করি। তারপর আরেকটা হচ্ছে আমরা কিভাবে জিনিসটাকে অ্যাড করতে পারি এবং কোনটা আমাদেরকে চোখে পড়ে। এই জিনিসগুলো হচ্ছে আমার নিউরো সায়েন্স, এটাও কিন্তু নিউরো মার্কেটিং এর একটা পার্ট। এটা হচ্ছে আমাদের ফেসবুকের একটা পোস্ট, এটা জাস্ট গত কালকের পোস্ট, গতকাল না, এটা গত, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এটা হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার আমরা পোস্টটা দিলাম। এই পোস্টটা হচ্ছে আমাদের শিশুর মনোযোগের অভাবের মূল কারণ, আপনারা পেজে গেলে পাবেন। এইখানে আমরা, এটা একটা ভালো একটা রাইট আপ ছিল, রাইট আপটা আমাদের পছন্দ হয়েছে, 6-7টা কারণ ছিল, আমি 6-7টা লেখাটা দিলেন একজন ম্যাডাম, ওই লেখাটাকে আমরা হুবহু দিলাম। দেওয়ার পর শুধু লেখাটা ছিল
ওয়ান ডে আমাদের এই পেজে আমরা যে কোনো পোস্ট দিই, আমরা অন এন এভারেজ আমরা দেখেছি একদম মিনিমাম 40 থেকে 50টা লাইক আসে এবং 10 থেকে 15টা শেয়ার হয়। এই পোস্টটাতে দেখেন সিঙ্গেল একটা লাইক না, আপনারা আমাদের এই পেজটা গেলে দেখবেন, আপনারা আজকে ক্লাস শেষে ঢুকে দেখেন পজিটিভ প্যারেন্টিং রেজিং এন অ্যামেজিং চাইল্ড পেজটার নাম। এখানে দেখবেন একমাত্র আমার সাজ্জাদ হাসানের একটা লাইক আছে, আমার একটা লাইক আছে, জিরো একটা শেয়ার আছে। হ্যাঁ, টিল টু ডেট, এটা কিন্তু আজকে 2 দিন হয়ে গেছে পোস্টটা। এবং শুধু তাই না, এই ছবিটা কিন্তু চেঞ্জ করার পরে আমি লাইক দিয়েছি। এর আগে আমরা ছবি ছাড়া একটা দিলাম, কাজ হয় না, ছবিটা চেঞ্জ করলাম তা কাজ হয় না। এরপর আমি একটা লাইক দিলাম, অনেক সময় একটা দুইটা লাইক আসলে ফেসবুক হয়তো ওর অ্যালগোরিদমে চেঞ্জ করবে, দেখি তাও রাইট হয় না। ইভেন আমাদের এই পেজ যিনি দেখেন উনি নিজেও লাইক দেন এই পোস্টটাতে। এবার সেম পোস্ট সেম পোস্টটাতে এবার দেওয়া হলো কি আমরা কোনোভাবেই এগুলো দিইনি। এখানে কিন্তু যেটা ছিল আপনার লেখা ছিল, আমরা এবার লেখা দিইনি, আমরা লেখাটাকে স্লাইড ফর্মে দিলাম। শিশুর অমনোযোগী হওয়ার কারণগুলো, শিশুর অমনোযোগী হওয়ার কারণ জন্য উল্লেখযোগ্য: 1 নাম্বার ঘুমের ব্যাঘাত, 2 নাম্বার খাদ্যে চিনি ও চর্বির আধিক্য, 3 নাম্বার স্ক্রিন টাইম, 4 নাম্বার পারিবারিক অশান্তি বিশৃঙ্খলা। আপনারা দেখেন টোটাল লাইক আসলো 111টা, টোটাল শেয়ার হয়েছে 222টা টোটাল। এতক্ষণ নিশ্চয়ই এটা আরো বেশি হয়েছে অথবা থেমে গেছে, এটা জানি না, কারণ আমার আমার অভিজ্ঞতা হচ্ছে একদিন 22 22 ঘন্টা পরে ওটা অটোমেটিক্যালি ফেসবুক এগুলো দেখানো বন্ধ করে দেয়, আবার নতুন একটা দিতে হয়, আবার মানে পোস্টটা বুস্ট হয়। তাহলে এটাও কিন্তু একটা আমার সেলের একটা পার্ট। এবং এটা অর্গানিক বুস্ট, মানে অর্গানিক, আমরা কিন্তু এখানে কোনো অ্যাড এরিয়াতে না, এটা সরাসরি অর্গানিক বুস্টের কাছে। তাহলে নিউরোসায়েন্সটা আলটিমেট কেন ইম্পর্টেন্ট? আমরা যখন এই যে দেখেন ফেসবুকে একটা পোস্ট করছেন, এটাও কিন্তু একটা প্ল্যান করে করতে হচ্ছে। কেন? আমার টার্গেট অডিয়েন্স কি, কিভাবে করে, মানুষ কিভাবে চিন্তা করে, বর্তমান মানুষ কিভাবে ভাবে। আমি যখন কোন একটা পোস্টে আমার যদি টার্গেট অডিয়েন্স হয় ব্যাংকের এমডি, তখন যদি আপনি এরকম ছবি মার্কা দেন, হয়তো ব্যাংকের এমডি ওটা খাবে না। আবার বেশি বড় লেখা দিলেও উনার ওই সময় নেই। ওই জন্য কি করা হয়, উনাদেরকে যখন কোনো রিপোর্ট দিয়ে বা কিছু হয়, উনাদেরকে একটা এক্সিকিউটিভ সামারি দিতে হয় সবসময়। এবং এক্সিকিউটিভ সামারিটা আসলেই সামারি হইতো 1 পেজের মধ্যে, এবং উনারা ওই 1 পেজটা পড়ে। আমি দেখেছি এই যাবৎ পর্যন্ত যারা সিনিয়র লেভেলে কাজ করেন, এমডি লেভেল, ওনারা কিন্তু দে ইউজ টু রিড, ওদের পড়ার অভ্যাসটা আছে, কিন্তু ওনাদের সময়ের অভাব যে কারণে ওনাদেরকে একটা সামারি করে দিতে হয়, এবং ওনারা সামারিটা পড়েন, অনেক সময় সামারি থেকে ওরা মুলটাতেও যায়, এবং দে আর ইউজ টু ইট। ওদেরকে কিন্তু তখন আপনাকে এই জিনিসগুলো করে দেয়, তখন আপনাকে সামারি আকারে সুন্দরভাবে দিলে দে লাভ ইট, ওরা করে। কিন্তু আবার যখন আপনি এইচআর পার্টে কাউকে দিচ্ছেন, তখন আপনাকে ওই সামারি দিলে ওরা পড়বে না, ইয়ে দিলেও পড়বে না। ওদেরকে অনেক সময় শুধু ভিডিও দিতে হয়, অনেক মানে এক একজনকে এক একভাবে এটা সেট করতে হয়। তাহলে নিউরো মার্কেটিং এন্ড অফ দ্য ডে আমাদের কাজটা কি? নিউরো মার্কেটিং এন্ড অফ দ্য ডে ইনসাইট ইনটু কনজিউমার সাবকনশিয়াস মোটিভেশন এন্ড ইমোশনাল ট্রিগার। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখবেন ইমোশনকে অনেক বেশি কাজ দিয়েছে। আমি লাস্টে আরো একটা দুইটা অ্যাড আছে, অ্যাড গুলো দেখবেন এখনকার অ্যাডভার্টাইজমেন্ট গুলো একটু ইমোশনাল হয়ে গেছে। এখনকার লোকজন যে পোস্ট কোনগুলো চলে, যে পোস্ট গুলো একটু ইমোশনাল, নর্মাল পোস্ট চলে না, নর্মাল পোস্ট কোথাও চলে না। হোয়াট এথিক্যাল কনসার্ন আর অ্যাসোসিয়েটেড নিউরো মার্কেটিং, এখন প্রবলেম হচ্ছে যেটা নিয়ে আপনারা গুগলে সার্চ দিবেন, এথিক্যাল কনসার্ন অ্যাসোসিয়েটেড নিউরো মার্কেটিং, এটা নিয়ে প্রচুর ডিবেট চলছে। ইজ ইট এথিক্যাল? কারণ ফেসবুক তো আসলে আমাকে আপনাকে বই খোলা বইয়ের মতো পড়তে পারে, দে নোজ আমি কি করব। ফেসবুক জানে আমি কোন পোস্ট চলবে আমার কাছে, কোন পোস্ট যাবে না। ফেসবুক জানে আমি কি চাই কি চাই না। আমি নিজেও আমাকে চিনি না, আমাকে ফেসবুক যেভাবে চিনে। কেন চিনে? কারণ আপনি যখন ফেসবুক ওপেন করছেন, নিজের মতো নিজে করে বসছেন, আপনি কি দেখছেন আপনি নিজেও হয়তো জানেন। আপনার কাছে রিল আসলো, আপনি দেখলেন একটা রিলটা হয়তো একটু নুডিটি টাইপের রিল, আপনি কিন্তু এটা অ্যাভয়েড করছেন। আপনি ভাবছেন কোন একদিন হয়তো আপনি খুঁজে খুঁজে মানে খুঁজছেন না, চোখে আসলে আপনি আবার দেখলেন, একটু ওপেন করলেন, ইস ওটা পচা, আপনি কিন্তু বন্ধ করলেন, আবার চলে গেলেন আরেকটাতে গেলেন। কিছুদিন পর দেখবেন এটা আস্তে 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 আপনার মনে হচ্ছে আই ডোন্ট লাইক ইট, কিন্তু আপনার সাবকনশিয়াস লেভেলে কোনোখানে এটা কাজ করছে। কিছুদিন পর দেখবেন আপনার নিউজ ফিডে সব ওই ধরনের ইয়ে আসা শুরু করলো। আপনার ওইখানে ধরেন আমার নিউজ ফিডে যদি যান, আপনি দেখবেন প্রচুর মার্শাল আর্ট, প্রচুর মার্শাল আর্ট, প্রচুর মানে প্রচুর। কারণটা হচ্ছে আমি কিন্তু মার্শাল আর্ট প্র্যাকটিসও করি না, আমি কিচ্ছু করি না, বাট আই লাভ মার্শাল আর্ট। এখন আমি মার্শাল আর্ট দেখি তা না, মানে যে খুঁজে কখনো মার্শাল আর্ট দেখছি তা না, কিন্তু সাবকনশিয়াস লেভেলে আমি হয়তো কোনোখানে একটা মার্শাল আর্টের দেখে ওটা হয় আমি হয়তো ক্লিক করেছিলাম, একটা দেখলাম, বন্ধ করলাম, চলে গেছি। এভাবে যখন 4 5 দিন পরে ফেসবুক আমাকে রেট করে বলছে আমি কোন গেম পছন্দ করি, আমি কোন ধরনের বই পড়ি, আমি কোন ধরনের পোস্টে লাইক দিই,
কোন ধরনের পোস্টে আমি কমেন্ট করি, আমি আসলে কি চাই, আমার নেচারটা কি, আমি কি সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট আমরা ডিআইএসসি বলি, আমার ল্যাঙ্গুয়েজ গুলো কি স্ট্রাকচার নাকি আমার ল্যাঙ্গুয়েজ গুলো ইমোশনাল। ও আমাকে কিন্তু ফুল রিড করে ফেলেছে, হয়তো আমার মাও আমার সম্পর্কে এত কিছু জানে না, আমার বউ সম্পর্কে জানে না যেটা আমার সম্পর্কে জানে। এখন ও যখন আমাকে জানে, ও আমাকে কিন্তু মিসগাইডও করতে পারে, গাইডও করতে পারে। আমার কাছে কিছু পোস্ট কখনোই আসে না, আবার আমার কাছে অনেকগুলো পোস্ট আসে যেগুলো হয়তো আপনাদের কাছে আসে। এইটার কারণটা কি, এখন আমার কাছে যে পোস্টগুলো আসছেই না, আমি যে ধরনের জিনিস যখন পছন্দ করি ওই জিনিসগুলো যখন আমার কাছে নন স্টপ আসছে। ধরেন আমি এটা, আমরা পলিটিক্যাল কোনো ইস্যু না আমাদেরটা, তবু বোঝার জন্য বলছি। ধরেন আমি একজন লোক, উনার কাছে হলো বর্তমান গভর্নমেন্টের যা হচ্ছে সব ভালো। উনি যখন ওই পোস্ট গুলো দেখছেন, উনার কাছে কিন্তু বিপক্ষের কোনো পোস্ট অটোমেটিকলি ফেসবুক আনবে না। উনি স্ক্রল করলে উনি যে পক্ষের পোস্ট গুলো পাচ্ছেন, যখন পক্ষের পোস্ট পাচ্ছেন ওনার, ধরেন এক পর্যায়ে মনে হচ্ছে বাংলাদেশের সমস্ত লোক এইটার পক্ষে, এই দুই চারজন বিপক্ষে। আবার যিনি গভর্নমেন্টের বিপক্ষে, অন্য আগের গভর্নমেন্ট বা কারো পক্ষে আছে, উনার কাছে ফেসবুক কিন্তু ওই পোস্ট গুলো দেখাবে যেটা এই গভর্নমেন্টের বিপক্ষে, ওই গভর্নমেন্টের পক্ষে। উনি যখন এদিকে স্ক্রল ডাউন করছে, উনি যখন এটা একদিন, 2 দিন, 3 দিন, ডেইলি 50টা 60টা করে পোস্ট দেখছে, এবং সবই বর্তমান গভর্নমেন্টের বিপক্ষে, উনার মনে হচ্ছে দেশের ফুল গণমত, জনমতটা বর্তমান গভর্নমেন্টের বিপক্ষে। তাহলে ইজ ইট এথিক্যাল? আমরা কি এখানে 100% নন বায়াসড কোনো ইনফরমেশন পাচ্ছি? আমরা অবশ্যই পাচ্ছি না, অবশ্যই পাচ্ছি না। আমাদেরকে 100% ম্যানিপুলেট করে। ফেসবুক বলেন, এক্স বলেন, টিউটর বলেন, লিঙ্কডইন বলেন, যাই বলেন না কেন, ওরা আমাদেরকে ইয়ে করছে। এখন ইজ ইট এথিক্যাল অর ইজ ইট নট এথিক্যাল? এখন এই জায়গাটা এটা তো ম্যাসিভ একটা ডিবেট। মানে এখানে আমি আপনাকে বললাম নো ইট ইজ নট এথিক্যাল বা ইজ ইট, এটা বলে কোনো লাভ নেই। এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু একই কাজ করব। আমরাও চেষ্টা করব, আমাদের যখন বেচি বা কিছু একটা করি, এথিক্স আনএথিক্স আগের দিন শেষে আমি জানি ওকে পেঁচা দেওয়ার জন্য বেচার চেষ্টা করি। এখন এই পার্ট গুলো হচ্ছে একটা ডিবেটের পার্ট। এই জন্য আমরা বলছি, সবাই বলে হোয়াট ইট ফিলস লাইক, ফেসবুক নোজ আর বেটার। আমাদেরকে সবচেয়ে ভালো বুঝে ফেসবুক। কেন সবচেয়ে ভালো বুঝে? কারণ ফেসবুক আমাদের কনসাস প্যাটার্ন নিয়ে, ফেসবুক কনসাসলি আপনি যেটা চেক করছেন, ফেসবুক ওটা নিয়ে কখনোই কাজ করে না আপনার। ফেসবুক কাজ করে আপনি যখন আনকনসাসলি, সাবকনসাসলি যেটা নিয়ে কাজ করে। ফেসবুক আপনার কগনিটিভ সে বায়াসনেসটা খুঁজে বের করে, আপনার যেটা ক্যারেক্টারের ব্লাইন্ড স্পট যেটা আর কেউ জানে না, ওই পার্টটা নিয়ে কাজ করে। আপনার যেটা প্রেডিক্টিভ পাওয়ার ওটা নিয়ে কাজ করে। এবং ফেসবুক আপনাকে আপনাকে নিয়ে সেইভাবে খুঁজে বের করে, যেখানে ফেসবুক আপনাকে, মানে আপনাকে যেটা দেখাতে যায় আপনি ওই জিনিসটাই আলটিমেট দেখেন। এরপর হচ্ছে এটা একটা সানসিল্কের কিছুদিন আগে না, এটা একটা পুরোনো অ্যাড, এটাতে আমি খুব বোঝানোর কিছু নেই, আপনারা শুধু বুঝে গেছে, এটা জাস্ট বোঝানোর জন্য দেখালাম। ওরা দেখেন দুইটা অ্যাড করেছে। একটা অ্যাড ছিল ওই যে সোজাসুজি আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের চোখটা কিন্তু দেখেন সানসিল্কে পড়ছে না, আমরা আপার দিকে তাকিয়ে আছি। এখানে দেখেন রেড স্পটের একটা বড় পার্ট ওনার ইয়ের দিকে, এই উপরে একটু করে রেড স্পট আছে। আবার যখন একই আপা যখন আমাদের সানসিল্কের দিকে তাকিয়ে আছে, আমাদের রেড স্পটটা দেখেন কোথায়, ওনার চোখ থেকে শুরু করে এই সানসিল্ক পর্যন্ত। এখানে আমরা বলছি আমি হুজুর মানুষ, আমি মেয়ের দিকে তাকাই না, কিন্তু দিন শেষে আমার চোখ কিন্তু ঠিকই যাচ্ছে আপার চেহারার দিকে। এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পট বলতে এটা কিন্তু এথিক্যাল আনএথিক্যাল, ভালো খারাপ ধর্মীয় এরকম বলছি না। আমি যে বুঝাতে চাচ্ছি, আমি যেটা ভাবছি ওগুলো হচ্ছে রেশনাল, এজ এ লজিক, যুক্তি মানুষ হিসেবে আমি এটা করতে চাই না, কিন্তু দিন শেষে আমাদের সাবকনশিয়াস লেভেল, আমার একটা বিপরীত লিঙ্গের প্রতি আমার যে আকর্ষণ আছে এটা অটোমেটিক্যালি কিন্তু কাজ করছে এখানে। একটা ছোট, এটা প্যারেন্টিং এর একটা ভিডিও, এই ভিডিওটা হচ্ছে দুটা বাচ্চা বসে আছে, এটা আমাদের গ্রুপেও দেওয়া আছে, এটা এখন না দেখে এটা আপনাদের ইয়ে করবো। এটা হচ্ছে মেইনলি বাচ্চাগুলো পড়াশোনা নামাজের সময় ওরা ইয়ে করছিল, ওর বাবা আসলো, বাবা প্রচুর চেঁচামেচি করে, কিন্তু বাচ্চাগুলো নামাজ পড়া তাও বাবার দিকে খুব বিরক্ত চোখে তাকিয়ে থাকে। সেম বাচ্চা, আবার সেম বাবা আসলো, এবার একটু বাচ্চার বাবারা একটু অন্যভাবে কথা বললো বাচ্চার সাথে, মানে আদর করে কথা বললো, অন্যভাবে বললো, যখনই বললো এই বাচ্চাদের অ্যাক্টিভিটিটা চেঞ্জ হয়ে যায়। দিস ইজ অলসো নিউরো মার্কেটিং। এটার একটা নামও আছে এনএলপি, আমরা তখন এটা বলে এনএলপি ল্যাঙ্গুয়েজ, কিভাবে আপনি কথা বললে মানুষ ইয়ে করবে। এখানে আমরা 2-3টা কুইজ দিয়ে আজকের মতো শেষ। প্রথম কুইজ হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ নিউরো মার্কেটিং? অ্যানালাইজিং কনজিউমার বিহেভিয়ার থ্রু ফাইন্যান্সিয়াল মেট্রিক্স, আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্রেন রেসপন্স টু মার্কেটিং স্টিমুলে, প্রমোটিং ইথিক্যাল বিজনেস প্র্যাকটিস, ইনক্রিজিং প্রোডাক্ট প্রাইসেস। এই চারটার মাঝে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ নিউরো মার্কেটিং? আপনারা কেউ যদি বলতেন, যে কেউ, এ,
বি, সি অর ডি? এটা একটা ইন্টারেস্টিং, মানে এটা হচ্ছে কি আপনার অনলাইন ক্লাসের সবচেয়ে বড় ইয়ে। যাক, কেউ একজন ফাইনালি নাম্বার টু, বললেন। 2 নম্বরটা, নাম্বার নাম্বার টু। টু। নাম্বার টু, উত্তর হচ্ছে নাম্বার টু, আন্ডারস্ট্যান্ডিং ব্রেন রেসপন্স টু মার্কেটিং স্টিমুলি। আচ্ছা, সেকেন্ড ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল মার্কেটিং এন্ড নিউরো মার্কেটিং? Traditional marketing focuses more on emotion and neuromarketing. Neuromarketing uses neuroscience to influence consumer behavior. Traditional marketing is primarily digital, while neuromarketing is offline. Neuromarketing ignores ethical consideration. এখানে কোনটা হচ্ছে which of the following is the key difference? কোনটা হচ্ছে key difference between traditional marketing and neuromarketing? বি। এটাও বি, neuromarketing uses neuroscience and influence behavior. এবার দেখেন, এটা একটা অ্যাড, বাংলা লিংকের একটা অ্যাড। এই অ্যাডে গদগদ কৃষি গদগদ ইমোশন, কঠিন ইমোশন। আপনারা অ্যাডটা দেখেন সেম, মানে এগুলো বললাম না, আমাদের দেশে নিউরো মার্কেটিং প্রথমবার যদি কেউ ইউজ করে, এটা আমাদের টেক ইয়ারাই, আমাদের ওরা যখন নিজেরা এনজেসিং ইউজ করলো, কম্পিউটার ব্র্যান্ডিং এর জন্য ভালো ভালো লোক আনলো, যখন কাজ করলে তখন। কি বাবা, বলছিলাম না আজকে অনেক মাছ উঠবো? আমরা কিন্তু মেলায় নিয়ে যাইতে হইব। বাবার সেই হাসির অর্থ তখন বুঝতাম না। অবাক হয়ে ভাবতাম, বাবার হাসিটা সবসময় এত মলিন থাকতো কেন? আজকা তো পানির দামে মাছ যাইতেছে রে, তোর মাছ কিনবো কেটা? এক কাম কর, 2 টাকা স্যার ধরে যা আছে দিয়া যা। বাবার দুঃখটা তখন অল্প স্বল্প বুঝতে পারতাম। আরতদারদের এই জাল ছিঁড়া বাইরিতে পারে নাই আমার বাবা, তার বাবা, তার বাবা। কি খবর? দাম কেমন আজকা? মাশাআল্লাহ, আইতাছি আইতাছি। বুঝলা বাবা, মাছের দাম নাই, 40 টাকা শেয়ার ধরে যা আছে দিয়া যাও। সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না? দিন আসলেই বদলায় গেছে। আব্বা, আমি বাসটাইছি। চল বাপ, তোরে মেলা নিয়ে যাই। নতুন দিনের এই তো শুরু, যেখানে দিন বদলের চেষ্টা সেখানে বাংলা লিংক। দেখেন, যেখানেই দিন বদলের চেষ্টা সেখানে বাংলা লিংক। এটা ছিল বাংলা লিংকের একটা কমিউনিকেশন, সাকসেসফুল একটা কমিউনিকেশন। ওই যে ইভেন কালার দেখেন, এগুলো হচ্ছে অবশ্যই ব্র্যান্ডিং এর পার্ট, কিন্তু ব্র্যান্ডিং ও নিউরো মার্কেটিং এর একটা পার্ট। এখানে ওই যে ও যখন প্রথমে ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু পরে যখন সে নদীতে মাছ ধরতে গেল, কিন্তু পরে যে শার্টটা পরা ছিল, শার্টটা কিন্তু বাংলা লিংকের কার্ড এই কালারে পড়া ছিল। এইগুলো হচ্ছে পুরোপুরি নিউরো মার্কেটিং এর একটা ইস্যু। তাহলে নিউরো মার্কেটিং এর সাথে দেখেন 3 নাম্বার কোয়েশ্চেন, ইমোশন play a significant role in consumer decision making because they are irrational and unpredictable. They are unrelated to the actual value of product. They are simplified decision making and create stronger beyond brand connection. They are always lead to regret after purchase. এটার অ্যান্সারটা কি হবে? ইজি জিনিস, তবুও জাস্ট একটু মানে এটাকে এনগেজ করার চেষ্টা আপনাদের সাথে। নিউরো মার্কেটিং এর সাথে ইমোশন একদম লিঙ্ক। সি। এটা হচ্ছে সি, সিম্পলিফাই ডিসিশন মেকিং এন্ড ক্রিয়েট এ স্ট্রঙ্গার ব্র্যান্ড কানেকশন। এটা হচ্ছে সি। এরপর দেখেন, এটা একদম লেটেস্ট একটা ফেসবুক পোস্ট গতকালকে। এটা হচ্ছে আশফাক নিপুণ, বিখ্যাত। এখন উনি কি লিখলেন দেখেন, এখানে লেখাটা আমি পড়তে পারছি না, আমার এখানে একটা স্ক্রিন চলে আসছে। সামথিং জিজ্ঞেস করে নাস্তায় কি দিব, মানে শুয়ে ছিল বোধহয়, মা এসে জিজ্ঞেস নাস্তা কি দিব, আমি উপর হয়ে শুয়ে তাকিয়ে বলি কিচ্ছু না। তাকিয়ে বলি কিচ্ছু না। আম্মা আবার বলে পরোটা বানাই দিই, আমি বলি লাগবে না, খিদা নেই। আম্মা আবার বলে মাখা মাখা গরুর মাংস 2টা পরোটা ভেজে দিই, আমার বিরক্ত লাগে, ছ্যাদ করে বলি বলছি তো কিছু খেতে ইচ্ছা করছে না, যাও না। আম্মা যায় না, দরজা ধরে দাঁড়ায় থাকে, তারপর আমার পাশে এসে বসে পিঠে হাত বুলে দেয়, আমার আরাম আরাম লাগে। তারপর কোনো এক অপরাধ বোধ চলে আসে ভেতরে, বুঝতে পারি না কিভাবে অপরাধ বোধ কাটবে। আড়ষ্টটা কাটাতে ছোট করে বলি চা খাবো, চা দাও। আম্মা চলে যায়। আমি জানি চা খেতে গিয়ে দেখবো টেবিলে পরোটা মাংস বা ডিম ভাজা দেয়া থাকবে। খাওয়ার সময় আম্মা বসে থাকবে সামনে, আমিও চুপচাপ বসে খাবো, আর না তাকিয়ে বুঝতে পারি খাচ্ছি আমি, কিন্তু পেট এবং মন দুটোই ভরছে আম্মার। উনি একজন নাটক নির্মাতা,
বা মুভি নির্মাতা, হি নোস দ্য ইমোশন। উনি একটা ইমোশনাল পোস্ট দিয়েছে, এবং এই পোস্টের রিচ কিন্তু অসম্ভব হাই হবে। মানে আমি জানি না ফাইনালি কত হয়েছে, একটা চেক করে দেখতে হবে। এখন এটাও কিন্তু নিউরো মার্কেটিং এর একটা পার্ট। আপনি জানেন আপনার কোন পোস্টটা, এটা মানে কোন পোস্টটা হিট করবে, কোন পোস্টটা জানেন না। লোকজন দেখবেন ধর্মীয় পোস্ট শেয়ার করে খুব বেশি। ওই ধর্মীয় পোস্ট সে সবসময় বিশ্বাসে করছে বা উনি মানছে, ওটার জন্য না, উনি ধর্ম হয়তো মানছে, কিন্তু আমি বলতে চাচ্ছি বিশ্বাস বলতে সবগুলোকে আমরা মানি। অনেক কিছু, এটা পড়লে এতবার পড়লে এটা সওয়াব হবে, হাদিসে বলা হয়েছে তুমি এটা করো, আমি কি আসলে ওটা করি? করি না করে শোনা, কিন্তু আমি জানি আমি এটা দিলে আমি লাইক পাবো। আমি জেনে বা না বুঝে, কারণ অটোমেটিকলি আনকনসিয়াস লেভেলে আছে, আমার লাইক লেখাটাতে একটা লাইক আসতে হবে। মা বাবা নিয়ে আপনি একটা পোস্ট দিবেন, ওই পোস্টের রিচ অনেক বেশি। মা তুমি কোথায় চলে গেলে, 10 বছর আগে আমার মা আমাকে চলে গেল, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীর একটা লেখা দিলেন, আপনি দেখবেন নিচে 40-50টা চোখে কান্না, ভালোবাসা, কেয়ার কতগুলো পোস্ট করবে। তারপর অনেকে লিখবে একই দোয়া, রব্বির হামহুমা কামা যে লোক দিচ্ছে সে কিন্তু এর আগে এখানে আসে আবার ইমোশনাল। এটা আর একটা মানে আলাদা একটা ইস্যু, মানুষের ইমোশন বোধ বোধ হয়ে যাচ্ছে তা। একজন লোক দেখলো কি, আপনি যখন স্ক্রল করছেন, কেউ একজন বললো কি আমার বাবা আজকে মারা গেছেন, আপনি হা বেচারা বাবা মারা গেছে, আপনি লিখলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আমি আবার লেখাটা দেখলাম, আমি আপনারটা কপি করলাম, কপি করে বসায় দিলাম। আমার কিন্তু ইমোশন একজন। এর পরের পোস্টটা হচ্ছে উনি বললো কি আমি প্রমোশন পেয়েছি, পরের পোস্টটা ওইখানে আমার বলছে কংগ্রাচুলেশন, ধন্যবাদ, ওয়াও ভাই মিষ্টি কবে খাওয়াবেন। এরপরে একের পরে কপি পেস্ট কংগ্রাচুলেশন ওইটা আসা শুরু করলো। এখন ফেসবুক কিন্তু দেখে আপনি যে পোস্টটা দিচ্ছেন, এটাকে আপনি টাইপ করছেন নাকি অটো আসছে ওটা দিচ্ছে, না কারো কাছ থেকে কপি করে দিচ্ছে। এইটার উপর বেস করে কিন্তু ফেসবুক আপনাকে একটা নেচার শিখিয়ে করে। এবং তখন কি হয়, আপনি যে পোস্টটা যেভাবে দেখতে চান ফেসবুক আপনাকে ওইভাবে দেখানো শুরু হয়। কিন্তু আমাদের আলটিমেট যেটা গ্রো করে গেছে অলরেডি এই জেনারেশনে, মানে আমাদের সবার কথা বলছি, ইমোশনাল নাম্বনেস। আমাদের ইমোশনটা ভূত হয়ে গেছে, কিন্তু ইমোশনটা যে ভূত হয়ে গেছে এটা আমাদেরকে সবচেয়ে ভালো কে জানে, ফেসবুক। ইমোশন ভূত হয়ে গেল, আমাদের ব্যাক এন্ডে কিন্তু একটা গিল্টি ফিলিংস আছে। জিনিসটা গিল্টি ফিলিংস দূর করার জন্য আমরা এই ধরনের পোস্টে দুঃখের কমল, খুশির পোস্টে খুশির কমল অভিনয় করি। এবং অনেক সময় অন্যের পোস্টে দুঃখ লাগলেও আমরা একটা খুশির অভিনয় করি, ভাই তো ধন্যবাদ ভাই প্রমোশন পাইছে, কিন্তু আমার তো ভেতরে একটু ইয়েও লাগছে, মানে হিংসাও লাগছে। এখন এই জিনিসগুলো থেকে আমাদের কিন্তু নিউরো মার্কেটিং ওই পার্টে হয়। আর এন্ড অফ দ্য ডে আজকের উদ্দেশ্য কি ছিল? আজকের উদ্দেশ্য হলো আপনাদেরকে জানানো, আমরা একটা কোর্স রান করতে যাচ্ছি ভেরি সুন, অক্টোবরে শুরু হবে। কোর্সটা হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে এমবিএ টপ আপের একটা কোর্স। মানে এটা এজ এ কোর্স কেউ যদি করে স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট, এটার একটা সার্টিফিকেট ইস্যু করবে ডগলাস বিজনেস স্কুল। ডগলাস বিজনেস স্কুল হচ্ছে নেদারল্যান্ডের একটা ইউনিভার্সিটি। ওরা এই ডগলাস বিজনেস স্কুল এমবিও আছে, যারা এই কোর্সটা করবে প্রথম হচ্ছে সার্টিফিকেট ইস্যু করবে ডগলাস বিজনেস স্কুল। এবং এটা এটা মানে নিউরো মার্কেটিং এর একটা নিউরো মার্কেটিং একটা একটা পার্ট ওই কোর্সটার, মানে স্ট্র্যাটেজি। এটা আরো অনেক কিছু মিলে প্রায় 2 মাসের একটা কোর্স, 2 মাস থেকে 2.5 মাসের একটা কোর্স। কিছু কেস স্টাডি আছে, কেস স্টাডি সলভ করতে হবে, কিছু অ্যাকাউন্টিং এর ইস্যু আছে, বাজেটিং এর ইস্যু আছে, ওগুলো সবকিছু মিলে হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট। আর স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট যারা করবে ওদের একটা অপরচুনিটি আছে, অপরচুনিটি হচ্ছে ওনারা টপ আপ বলে। টপ আপ বলতে ওনাদের যদি মাস্টার্স করা থাকে, ওনাদের যদি জব এক্সপিরিয়েন্স থাকে 3-4 বছর, উনি উনার এই কোর্সটাকে এমবিএ টপ আপ বলে। টপ আপ মানে আপনি একটা ওদেরকে সরাসরি একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করে আপনারা চাইলে এটাকে এমবিও নিতে পারেন। মানে আপনাদের একটা অপরচুনিটি আসবে, যারা আমাদের নিউরো ক্লাস যারা করছেন নিউরো মার্কেটিং, ওনারা নিউরো মার্কেটিং এর পরে যদি মনে হয় না নিউরো মার্কেটিং আমি আরো নলেজ জানতে চাই, মানে মার্কেটিং সম্পর্কে নট নিউরো মার্কেটিং সম্পর্কে, আপনারা স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট কোর্সটা করতে পারেন, যেটা অক্টোবরে শুরু হবে। এরপর যারা স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট করার পর আপনাদের মনে হয় না আমরা আমাদের এমবিএ তে কনভার্ট করতে চাই, আপনারা ডিসেম্বরে আপনারা সরাসরি এমবিএ তে এডমিশন নিতে পারেন। আর ডে 2 ডে 3 তে মেইনলি আমরা আগামীকাল মানে আগামী স্যাটারডে যে ক্লাসটা হবে এটা আসলে পার্সোনাল প্রোফাইলিং, নিজেদের নিউরো অনুসারে আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলিংটা দেখবো। আমরাই করবো ভাইয়া মানে এমবিএ তে অ্যাডমিশন নিব কোথায়, কোন ইনস্টিটিউটের আন্ডারে এটা? এটা হচ্ছে ডগলাস বিজনেস স্কুল, এটা নেদারল্যান্ডের একটা ইউনিভার্সিটি। এটা নেদারল্যান্ড ইউনিভার্সিটি, এরা এশিয়া পার্টে মেইনলি আপনার শুধু এমবিএ ফোকাস করে, এবং যেটা হচ্ছে টপ আপ বলে, টপ আপ এমবিএ। টপ আপ এমবিএ কনসেপ্টটা আমাদের এশিয়াতে কম ছিল, এটা ওরাই প্রমোট করেছে। আপনারা গুগলে যদি সার্চ দেন ডগলাস বিজনেস স্কুল লিখে, তখন দেখবেন ওনাদের এমবিএ হচ্ছে একটাই এশিয়ার জন্য, যেটাকে অ্যাক্সেলারেটেড এমবিএ বলা হয়, কারণ এই এমবিএটা কমপ্লিট করতে 6 থেকে 8 মাসের বেশি লাগে না আসলে।
নর্মালি। আর যদি আপনি রেগুলার এমবিএ যেটা ডগলাসে, যেটা হচ্ছে 1 বছরের মতো সময় লাগে, এটা বাংলাদেশ না, এটা এশিয়াতে করা যায় না, এটা আপনাকে নেদারল্যান্ডে গিয়ে ফিজিক্যালি করতে হয়। ফিজিক্যাল ওদের ওয়েবসাইটটা আমরা যারা কোর্স করবো ওদেরকে জানিয়ে দিব, ওয়েবসাইট যারা ইন্টারেস্ট, সবাই তো আসলে ইন্টারেস্টেড হয় না, কিন্তু যারা ইন্টারেস্টেড হবে দে উইল গেট এমবিএ ফ্রম ডগলাস বিজনেস স্কুল। আর ওটা নিয়ে আমরা একটা সেপারেট ইয়েও করবো, সেশনও করবো আর কি ফিউচারে। আচ্ছা অনলাইন বেস এই এমবিএ কি বাংলাদেশের ইউজিসি থেকে অ্যাপ্রুভ, বা এর কোনো মূল্যায়নটা কতটুকু হবে? অনলাইন বেস এমবিএ গ্লোবালি অ্যাপ্রুভ। বাংলাদেশে কোনো অনলাইন না, বাংলাদেশের ইউনিভার্সিটি ছাড়া কোনোটাই অ্যাপ্রুভ না। আর এখানে একটা ইস্যু থাকে, বিদেশ যদি কারো যাওয়ার আগ্রহ থাকে তখন সেই ক্ষেত্রে আরেকটা ইউনিভার্সিটির সাথে আমাদের একটা এমওইউ আছে, যে ক্ষেত্রে ওই ইউনিভার্সিটি আহ, একটা, এটাকে বলা হয় অ্যাপোস্টল সার্ভিস। অ্যাপোস্টল সার্ভিস মানে আপনাকে ইউএসএ থেকে, মানে ওটা ইউএস ইউনিভার্সিটি, ওটা ফি বেশি, ওই জন্য এটা আমরা এটার সাথে আসিনি, ওটা সময়ও বেশি, ওটা 1 বছরের। ওরা অ্যাপোস্টল সার্ভিস সহ দিবে। অ্যাপোস্টল সার্ভিস থাকলে আপনি গ্লোবালি যে কোনো জায়গায় ইউজ করতে হবে, মানে ওটা ইউএস এর থেকেই, স্টেট ইউনিভার্সিটি থেকেই ওটা সিল মারবে, আবার একই সাথে ইউএসএ বাংলাদেশ আচ্ছা এম্বাসি আচ্ছা, থেকেও ঠিক আছে। ইয়ে করে দেবে। আর বাংলাদেশের রুলস অনুসারে এস পার ল ইউজিসি কোনো ধরনের বিদেশি ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল দিবে না। বাংলাদেশে বিদেশি কোনো ইউনিভার্সিটি নেই, যারা আছে ওরা ইউজিসির অ্যাপ্রুভালে আসে নাই, ওরা মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা অ্যাপ্রুভাল আসছে, স্পেশাল অ্যাপ্রুভালে। যে অ্যাপ্রুভালের একটা আইডিয়া দিই, যে অ্যাপ্রুভালটা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী উনার কোম্পানির 8 বছর সময় লাগছে, মানে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকার পরও ইট টুক 8 ইয়ার্স টু গেট অ্যাপ্রুভাল। ইউনিভার্সাল কলেজ যেটা গুলশানে আছে, তার 8 বছর হ্যাঁ, সময় লাগছে। ইউসিএসআই একটা ইউনিভার্সিটি মনে হয় বাংলাদেশে আছে। ইউজিসি অ্যাপ্রুভ না কোনোটাই। হ্যাঁ, ওইটা বলি না, বলছি ইউসিএসআই যেটা হ্যাঁ ইউনিভার্সিটি, হ্যাঁ, মালয়েশিয়ান ওইটা ইউনিভার্সিটি, আছে। ওরা বাংলাদেশে মনে হয় একমাত্র বিদেশি ইউনিভার্সিটি বাংলাদেশে তাদের মনাশ কার্যক্রম চালাচ্ছে। অ্যাপ্রুভাল, মনাশ ইউনিভার্সিটি সরাসরি অ্যাপ্রুভাল পেয়েছে, কিন্তু তাও ইউজিসি ধরে না। ওরা হচ্ছে মনাশ ইউনিভার্সিটি, ওদের 100 ফিটে ওদের ক্যাম্পাসের কাজ চলছে, ওরা হয়তো ভেরি সুন বাংলাদেশে ফুল ফ্লেজ ইউনিভার্সিটি হিসেবে কাজ শুরু করবে। কিন্তু ওদের আচ্ছা, অ্যাপ্রুভাল নিতে 10 থেকে 15 বছর 10 বছরের উপর সময় লাগছে। মানে যেখানে অস্ট্রেলিয়ান সরকার সরাসরি জড়িত, যেখানে গভর্নমেন্টের মন্ত্রী সরাসরি জড়িত ছিল, তারপরও। সুতরাং আমাদের দেশে এটা খুব ডিফিকাল্ট। মানে আপনি যেটা চাচ্ছেন এটা, এটা হচ্ছে মেইনলি টপ আপ এমবিএটাই করে, আপনার নিজেকে একটু ডেভেলপ করা। আপনি স্কিল অবশ্যই ডেভেলপমেন্ট জন্য, হ্যাঁ। স্কিল ডেভেলপমেন্টের পার্ট হিসেবে, এবং যে কারণে ওরা বেশি চার্জও করে না, এবং নামটাই টপ আপ। টপ আপ মানে আপনি অলরেডি ধরেন মাস্টার্স ইন কমার্স করা আছে, আপনি একটা এমবিএ করলেন, আপনি মাস্টার্স ইন কমার্স করা আছে, আপনি একটু পড়াশোনা করলেন নিজেকে আপডেট করার জন্য। এটা সিপিডি টাইপের, আগে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট হিসেবে বেশি ইউজ হয়। আর যদি আপনি একদম ঠিক বিদেশ আছে, থ্যাংক যাবেন, ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে খুব ফেমাস, নিউরো মার্কেটিং খুব ফেমাস একটা কোড। ইভেন the analytical thinkers, most analytical thinkers are predictably irrational. The really smart ones acknowledge and address their irrationalities. এটা হচ্ছে ড্যান এরিলে। আপনারা যদি নিউরো মার্কেটিং এর উপরে বলেন সবচেয়ে ফেমাস কোড কোনটা, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কোড। Mind driven marketing mastery, day one is just the beginning. Uncle your power, unlock your power of the mind and watch your marketing transformation. এই ছিল আমাদের আজকের প্রথম দিনের সেকশন, জাস্ট নিউরো মার্কেটিং এর একটা কি বলবো, ব্রিফ। আসলে নিউ মার্কেটিং কি, কিভাবে কাজ করে, কিভাবে হয়, জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া পেলেন। আইডিয়া তো পেলেন, এটাও কিন্তু শেষ হয়েছে তা না, কারণ নিউ মার্কেটিং ইজ এ ব্রাঞ্চ অফ এ সাইকোলজি। সুতরাং এটা নিয়ে আমরা যখন যারা ডে 2 3 কন্টিনিউ করবেন, তখনই আপনারা দেখবেন এটা কি পরিমাণ বোরিং কিছু পার্টও চলে আসবে। কারণ আপনাকে ব্রেন সম্পর্কে জানতে হবে, হিউম্যান ব্রেন কিভাবে কাজ করে। আপনার পার্সোনাল প্রোফাইলিং সম্পর্কে জানতে হবে, যে প্রোফাইলিংটা আবার সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট না। সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট আবার জানতে হয় এইচআর এর, কারণ এইচআর যখন সেলস এর লোক নিবে তখন এটা কি ধরনের লোক লাগবে ওর একটা রিকোয়ারমেন্ট আছে। আবার উনি যখন আইটি তে লোক নিবে তখন কি ধরনের লোক নিবে এটা একটা রিকোয়ারমেন্ট আছে। ওইটা আবার বলা হয় সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট। নিউরোর জন্য সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট করে না, ওরা আরেকটা করে, এটাকে বলা হয় ভিকক, মানে আপনার ভিজুয়াল, কাইনেস্থেটিক, অডিটরি, এই ধরনের একটা ইস্যু আছে। ওই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে করব ইনশাআল্লাহ। আর তাহলে আমরা আজকে এইটুকুই রাখি। আর আপনারা যারা ইন্টারেস্টেড ডে 2 3 কন্টিনিউ করবেন, আপনারা আমাদের কোর্স কোঅর্ডিনেটর সঞ্জিদা, ওনাকে জাস্ট মেসেজ করে বললেই হবে। আমাদের নেক্সট সেকেন্ড ক্লাস হচ্ছে আগামী শনিবারে এরকম রাত 9:30 থেকে। আর আমরা 1 ঘন্টার চেয়ে বেশি সাধারণত ক্লাস করতে চাই না। আগে করতাম 2 2.5 ঘন্টা ক্লাস করতাম, কিন্তু অডিয়েন্স থাকে না। যেমন আমাদের আজকে একটা ফ্রি সেশন ছিল,
22-24 জন লোক থেকে এখন আমার অফিসের 3 জন সহ আমরা 13 জন আছি, মানে আপনারা 10 জন আছেন। এবং যখন এটা পেইড হবে এটা কিন্তু 4-5 জনও নেমে আসতে পারে আর কি। তো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের, মানে এটা আবার আরেকটা পার্ট নিউরো মার্কেটিং এর। আমরা এটার জন্য কি কি করি আমরা হয়তো আলাপ করব, চেষ্টা করছি কি করা যায়, কোয়ালিটি ভার্সেস বিজনেস, এটা কিভাবে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি এবং আমাদের মেজর চ্যালেঞ্জটা কি। কারণ বাংলাদেশ জেনারেলি ইজ নট এ কোম্পানি, ইজ নট এ কান্ট্রি ওয়ার পিপল লাভ টু গেট নলেজ। পিপল নলেজ পছন্দ করে না, আমরা এখনো সার্টিফিকেট বেশি পছন্দ করি। ওই জায়গাটা আমরা নিউরো মার্কেটিং এ কিভাবে করতে পারি আপনার থেকে সাজেশন পাবো হয়তো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে ইনশাল্লাহ কথা হবে বা দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।